এলাও করেছি। চারটে অ্যাড্রেসকে তুমি যদি তোমার ডিকোডিং এর জন্য ইউজ করো, ঠিক আছে, তাহলে মনে করো তুমি এইভাবে রাখছো। পার্টিকুলার একটা রেজিস্টারকে সিলেক্ট করতে গেলে তোমার A0, A1, A2, A3, আমি চারটে অ্যাড্রেস লাইনে দেখাচ্ছি। তাহলে পার্টিকুলার এই চারটের জন্য যখন সবগুলোতে 1 করবে তখন এখানে 0 আসবে। তাহলে এটা যদি আমার কোনো অ্যাড্রেসকে এনেবল করা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এটা কোন অ্যাড্রেসের জন্য হবে? 1111, ঠিক আছে। এখন আমি যদি অনেক যদি একটা রেজিস্টারকে যদি আমি অ্যাক্সেস করতে চাইতাম, তাহলে আমার ডিকোডিংটা আমার কোনোভাবে হতো। আমার ডিকোডিংটা যদি আমার এরকম হতো, নট গেট দিয়ে কানেক্ট করালাম, ঠিক আছে, তাহলে A1, A2, A3, আমি দেখবো আমার এখানে 0 কখন আসছে, ঠিক আছে। আমার এখানে 0 আসে মানে লাইনটা এনেবল হবে, ঠিক আছে, ডিকোডারে লাইনটা এনেবল। তাহলে এই ক্ষেত্রে আমার 0 কখন আসবে? কোন অ্যাড্রেসের জন্য? 1110, এই 0 যদি 0 তাহলে এখানে 1 করবে, তাই এটা আমি অন্য কোনো একটা অ্যাড্রেসের রেজিস্টার অ্যাড্রেসের জন্য আমি ইউজ করতে পারি। তাহলে আমার যদি এখানে যদি রেজিস্টার থাকে, তাহলে একটা যদি এটা কানেক্ট করে এটা যদি কানেক্ট করাই, তাহলে এটার অ্যাড্রেসটা আমি বলবো 1110, আর এটার অ্যাড্রেসটা বলবো 1111। তাহলে এইভাবে আমার কতগুলো পসিবিলিটি আসতে পারে? 0000 থেকে 1111, টোটাল 16 নাম্বার আমি সেরকম সার্কিট করতে পারি, ঠিক আছে। সেরকম আমি 16টা সার্কিট আমি এরকম কানেক্ট করালাম, যেখানে আমি এটা করলাম বাকিগুলো করলাম না, এর পসিবিলিটি আছে আমার। তাহলে এটাতে হচ্ছে কি, চারটে লাইন দিয়ে ম্যাক্সিমাম 16টা অ্যাড্রেসকে তুমি অ্যাড্রেস করতে পারো, ঠিক আছে, 16টা রেজিস্টারকে অ্যাড্রেস করতে পারো। কিন্তু তার বেশি পারবে না, এবং তুমি তোমার সার্কিটটা সেইভাবে ডিজাইন করে, এই সার্কিটটা সেইভাবে ডিজাইন করে তুমি তোমার 16টা রেজিস্ট্রেশনে কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে। কিন্তু আমার যদি এরকম হয় যে, 1 মিনিট, 1 মিনিট টাইম দাও। এটা হলো চারটে অ্যাড্রেস লাইন দিয়ে তুমি 16টা রেজিস্টারকে ডাইরেক্ট অ্যাড্রেস করতে পারবে। কিন্তু আমার যদি এরকম সিচুয়েশনটা হতো, ও নড়াও না, এখন যাও। আমার 3টে অ্যাড্রেস লাইনকে আমি ইউজ করছি, A4, A3, A2, A1, আর A0 যে অ্যাড্রেস লাইনটা, সেই A0 অ্যাড্রেস লাইনটা আমি ফ্লোটিং রেখে দিচ্ছি, মানে ডোটার কোনো কানেকশন আমি দিইনি। তাহলে এই 3টে অ্যাড্রেস লাইন দিয়ে এরকম সার্কিট ইউজ করে ম্যাক্সিমাম কটা করতে পারবে? এটা এর ক্ষেত্রে 111। তারপর যদি আমি এটাকে নট ইউজ করি, তাহলে হবে 110, ঠিক আছে। এইভাবে আমি যদি করতে থাকি, তাহলে আমি সিরিয়াল সাজাই 000, 001, 010, 011, 100, 101, 110 আর 111, আটটাকে আমি অ্যাড্রেস করতে পারছি, যেখানে এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3,
আর তো কোনো আমি নাম করতে পারবো না, 8টা রেজিস্টারকে আমি অ্যাড্রেস করতে পারবো ম্যাক্সিমাম, হ্যাঁ তাই তো? হ্যাঁ কিন্তু আর একটা যে লাইন আছে A0, সেটা আমার ডোন্ট কেয়ার। তাহলে আমি যখন অ্যাড্রেস লাইনে ইনফরমেশনটা পাঠাবো, আমি 4টে অ্যাড্রেস লাইনে কিন্তু আমি আমার ইনফরমেশনটা দিচ্ছি, কিন্তু যার হ্যাঁ 3টে লাইনকে আমি ডিকোড করে রেজিস্টারকে সিলেক্ট করার জন্য ইউজ করছি। হুম এই লাইনে আমার যাই থাক না কেন, আমার সার্কিটটা এমনই, আমার এটার অ্যাড্রেস কি হবে, এটার অ্যাড্রেস আমার 000, এটার অ্যাড্রেস যদি আমি নট গেটটা যদি না থাকতো, হুম তাহলে আমার কি হতো, 1 তাহলে 1 হতো 1 1, আর 1 A0 এর জন্য আইদার 0 হোক বা 1 1 1 1 হোক, এটাকে সিলেক্ট করবে। হ্যাঁ তাহলে এখানে আমার 0 আসবে, এই দুটোর জন্য আমার এখানে 0 আসা উচিত এই লাইনটাতে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এই জায়গাটা বোঝা যাচ্ছে কিনা বলো? স্যার A0 টা তো ডোন্ট কেয়ার কন্ডিশন। A0 ডোন্ট কেয়ার কন্ডিশন, কিন্তু তুমি এখানে তো হ্যাঁ তুমি তোমার ইনফরমেশনটা পাঠাবে, অ্যাড্রেস লাইন তুমি তিনটেতে পাঠাবে আর একটা পাঠাবে না, এরকম তো হতে পারে না। তুমি হ্যাঁ এই লাইনটাকে তুমি তোমার ডিকোডার সার্কিটে ইউজ করোনি, হুম তার মানে যে তুমি যখন অ্যাড্রেসটা পাঠাবে, সেই অ্যাড্রেসে এর ইনফরমেশনটা থাকবে থাকবে না, সেটা হতে পারে না। হুম তুমি এর ইনফরমেশনটা পাঠাচ্ছ, যখনই তুমি কোনো অ্যাড্রেস পাঠাচ্ছ, ঠিক আছে, তুমি 2 বাইট অ্যাড্রেস 2000 পাঠাচ্ছ, হুম তার মানে তুমি 16টা লাইনে ইনফরমেশন পাঠাচ্ছ। হ্যাঁ তুমি এর মধ্যে কয়েকটা লাইনকে তুমি তোমার ডিকোডার সার্কিটের জন্য ইউজ করছো। সেরকম এই 4টে লাইনের মধ্যে 4টে লাইনে আমি ওর ইনফরমেশন পাঠাচ্ছি, কিন্তু হুম যে ইনফরমেশন গুলো আছে তার মধ্যে আমি 3টে লাইনকে ইউজ করছি আমার ডিকোডিং এর জন্য, ঠিক আছে? হ্যাঁ তাহলে সেই 3টে লাইনে ম্যাক্সিমাম 8টা রেজিস্টারকে আমি অ্যাড্রেস করতে পারবো ডিফারেন্ট অ্যাড্রেস নামে। হুম তাহলে এই সময় A0 লাইনটার সিচুয়েশন কি হতে পারে, যখন A3 A2 A1 is equal to 0, A0 কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 1 এটার হতে ক্ষেত্রে পারে 0 হতে পারে, 1 হতে পারে, এটাও 0 হতে পারে, 1 হতে পারে, এরকম সবই এরকম হতে পারে, হ্যাঁ ঠিক আছে? তার মানে তোমার এখানে A3 A2 A1 0 হওয়া মানে তোমার এখানে যে রেজিস্টার কানেক্ট হয়ে থাকবে তাকে সিলেক্ট করবে, ঠিক আছে? হুম A0 হ্যাঁ স্যার ঠিক 0 আছে হোক বা 1 হোক, তাহলে হুম এটা আমাকে পার্টিকুলার হেক্সে যদি বলি এটা 0, এটা হেক্সে যদি বলি তাহলে আমার 1, 1 হ্যাঁ ঠিক আছে? হুম তাহলে আমি এই রেজিস্টারকে আমি 0 নামেও ডাকতে পারি, আবার 1 নামেও ডাকতে 1 পারি। নাম্বার তাহলে ডাকতে 0 পারি 0 নামেও যদি রাখি, তাহলে আমার কিন্তু এই লাইনটা 0 হচ্ছে, ঠিক আছে? হুম আবার যদি 1 দিয়েও ডাকি, হ্যাঁ তাহলে আমার কিন্তু এই লাইনটা 0 হবে, তাও লাইনটা 0 হবে হ্যাঁ হুম কারণ A0 তো কানেক্ট নেই। A0 তোমার 0 হোক বা 1 হোক কোনো যায় আসে না। A3 A2 A1 যদি 0 হয় তাহলে আমার এখানে 0 আসবে। তাহলে আমি যে নামটা দিচ্ছি, দুটো অ্যাড্রেসের নাম দিচ্ছি 0 আর 1, সেখানে A3 A2 A1 আমার 0 আছে কিনা দেখবো, তাহলে আমার এই রেজিস্টারটা সিলেক্ট হবে, হ্যাঁ ঠিক আছে? হুম তাহলে এই রেজিস্টারটা দুটো নাম 0 1 হেক্সে, 0 এটা হেক্সে, হুম ঠিক আছে? হুম তার মানে একটা যদি প্রপার নাম হয় আর একটা হবে মিরার অ্যাড্রেস, ঠিক আছে? নরমালি 0টাকে ডোন্ট কেয়ার কন্ডিশন থাকলে 0টা যেটা থাকে সেটা প্রপার অ্যাড্রেস বলে, আর অন্য যেগুলো আসবে সেগুলো ফোল্ড ব্যাক বা মিরার অ্যাড্রেস বলে। হুম তাহলে এই রেজিস্টার যেটা আছে, এই রেজিস্টারে অ্যাড্রেস একবার হচ্ছে 0 আর 1। তাহলে তুমি যখন কোনো ইনফরমেশন 1 পাঠাবে এই রেজিস্টারে, তুমি যদি 0 অ্যাড্রেস দিয়ে যদি কল করো তাহলে এখানেও কানেক্ট কমিউনিকেট হবে, আর যদি 1 দিয়েও কল করো তাহলেও এখানে এর সঙ্গে কমিউনিকেট হবে। হ্যাঁ এই রেজিস্টারটাকে দুটো নামে আমি ডাকতে পারছি, দুটো অ্যাড্রেসে আমি ডাকতে পারছি। সিমিলারলি আদার যতগুলো আছে এটার জন্য তোমার দুটো অ্যাড্রেস হবে, ঠিক আছে? এটা হুম 2 3 4 5 এরকম করে হচ্ছে। আমি যেহেতু হ্যাঁ এটা 4টে লাইন দিয়ে দেখেছি, তাই তোমার অ্যাড্রেস লাইনটা আমি একটা হেক্স নাম্বারে দেখাচ্ছি, ঠিক আছে? হুম হুম তাই প্রত্যেকটার জন্য দুটো করে নাম, প্রত্যেকটা রেজিস্টারের জন্য। হুম এই যে জিনিসটা যেখানে তোমার ডিকোডারে অ্যাড্রেস লাইনে কয়েকটা অ্যাড্রেস লাইনকে যখন ফ্লোটিং রেখে দেওয়া হয় বা ডোন্ট কেয়ার কন্ডিশন রেখে দেওয়া হয়, তখন কিছু কিছু অ্যাড্রেস তাদের মিরার অ্যাড্রেসও থাকে, ঠিক আছে? পার্টিকুলার রেজিস্টারে যে অ্যাড্রেস হবে তাকে অন্য রেজিস্টার অন্য অ্যাড্রেস দিয়েও ওই রেজিস্টারকে অ্যাক্সেস করতে পারবে, যেটা ডিপেন্ড করছে এই ফ্লোটিং লাইনের কম্বিনেশনের উপর, হুম ঠিক
ঠিক আছে? এইভাবে যে ডিকোডিংটা অ্যাড্রেস লাইনকে ডিকোড করা হয়েছে, এটা হচ্ছে পার্সিয়াল ডিকোডিং, যেখানে সমস্ত অ্যাড্রেস লাইনগুলোকে আমি ডিকোডারের জন্য ইউজ করতে পারছি না, একটাকে বা দুটোকে ফ্লোটিং রেখে দিচ্ছি। বোঝা গেল? হ্যাঁ স্যার। এগারো জন কানেক্ট হয়ে যায়, বাকিরা এখন তিনটে রিমেনিং দেখাচ্ছে। যাই হোক, তারা সময় সময় কানেক্ট হয়ে যাবে। আজকে বেশি বলবে না, আজকে 3টে থেকে শুরু করছে, এই 3টে বাজছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? স্যার ওই 3 to 8 ডিকোডারে ওই আইওএসএল আর আইওএসএল বার যে ওটা কি করে হচ্ছে এটা বুঝতে পারলাম না স্যার। ইনপুট আউটপুটকে ইন্টারফেস করতে গেলে তোমার রেজিস্টারের ক্ষেত্রে কি হয়, রেজিস্টারে তুমি ওই রেজিস্টারটা সিলেক্ট করতে গেলে তুমি একটা ডিকোডার সার্কিট দিয়ে করে ওই লাইনটাকে অ্যাক্টিভেট করছো, রেজিস্টারে যে এনেবল লাইনটা বলা হয়েছিল। ঠিক আছে, সেই রকমই তোমার ইনপুট আউটপুট ডিভাইসকে অ্যাক্টিভেট করতে গেলে সেখানেও একটা লাইনকে এনেবল করতে হবে। যে লাইনটা এনেবল হবে, তুমি যে 8টা বিটের অ্যাড্রেসকে পাঠাচ্ছ সেগুলোকে ডিকোড করবে, পার্সিয়াল বা কমপ্লিট ডিকোডিং ইউজ করে ডিকোড করে তার সঙ্গে তুমি আইও ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করতে গেলে আইও ডাব্লিউ বা আইও আর বার এই দুটো লাইনকে কম্বাইন করবে, তারপর একটা সিগন্যাল জেনারেট করবে, যে সিগন্যালটাকে বলা হচ্ছে আইও সিলেক্ট লাইন। ঠিক আছে, কারণ যদি তোমার আইও বাট লাইনটা যদি তোমার 1 হয়ে যায়, তাহলে তোমার আইও ডিভাইসের সঙ্গে ইন্টারাকশনটা করবে, যদি সেটা 0 হয়ে যায় তাহলে ওইটার সঙ্গে ইন্টারাকশন করবে না। তার মানে আইও সিলেক্ট লাইনটা তখন সেইভাবে তৈরি হয়ে যাবে যাতে ইন্টারাকশনটা না করে, মানে যেটা যে সিচুয়েশনের জন্য অ্যাক্টিভ হওয়া দরকার সেই সিচুয়েশনটা হবে না। যদি আইও এম্বার লাইনটা তোমার 0 হয়ে যায়, তার মানে মেমোরির সঙ্গে ইন্টারফেস করবে, আইও ডিভাইসের সঙ্গে ইন্টারফেস করবে না। তাহলে ওই ডিভাইসগুলোকে সিলেক্ট করার জন্য একটা সিলেক্ট লাইন তৈরি করতে হবে, যেটা তোমার ইনপুট ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে তোমার বাফার, আর আউটপুট ডিভাইসের ক্ষেত্রে ল্যাচটাকে এনেবল করা হচ্ছে। তোমাদের কাছে কি ওই যেটা আমি পড়েছিলাম তার লেখাটা আছে কি সামনে? হ্যাঁ আছে স্যার, হ্যাঁ আছে। তাহলে ওখান থেকে তুমি দেখতে হবে যে 8টা অ্যাড্রেস লাইন দিয়ে পরে একটা আইও ডিভাইস সিলেক্ট, আমি 3 ডিকোডার বা এইভাবে কোনো ডিকোডার সার্কিট ইউজ করে আমি একটা আইও অ্যাড্রেস বার হিসাবে একটা লাইনকে সিলেক্ট করেছিলাম, তার সঙ্গে আমি আইও ডাব্লিউ বার বা আইও আর বার কে আমি কম্বাইন করেছিলাম ন্যান্ড গেট দিয়ে করে, তারপর আমি আইও সিলেক্ট লাইনটাকে আমি অ্যাক্টিভেট করেছিলাম। তাহলে এখন যদি আইও কমিউনিকেশন যদি না হয়, যদি মেমোরি কমিউনিকেশন হয়, তাহলে আইও আর বার বা আইও ডাব্লিউ বার এই লাইনগুলো 1 হয়ে যাবে, কারণ এগুলো অ্যাক্টিভ লো। তাহলে এই লাইনগুলো যদি 1 হয়ে যায়, তাহলে তোমার রেসপেক্টিভ তোমার আউটপুট আইও সিলেক্ট লাইনটা যদি আইও সিলেক্ট বার থাকে তাহলে সেটা 1 হয়ে যাবে, তার মানে তাহলে আইও ডিভাইসের সঙ্গে ইন্টারাকশনটা করবে না। আর যদি আমার লজিকটা সার্কিটটা এমনই থাকে যে আইও সিলেক্ট দিয়ে পরে আমাকে করতে হবে, তাহলে আইও সিলেক্ট লাইনটা সেক্ষেত্রে 0 হয়ে যাবে, তাহলেও আমার ওটা ডিভাইসের সঙ্গে ইন্টারাকশনটা করবে না, একটা ইনপুটের সঙ্গে একটা আউটপুটের সঙ্গে দুটো দুরকম দেখানো হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বাফারে আইও সিলেক্ট বার করা হয়েছিল আর ল্যাচে আইও সিলেক্ট লাইন করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। বুঝতে পেরেছো কিনা বল? হুম, মৃন্ময় বলো বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি যে মেমোরি ম্যাপ টাইয়ের ক্ষেত্রে মানে মেমোরি ওই ইনপুট আউটপুট। হুম, বলো, কোশ্চেনটা বুঝতে পারলাম না। মেমোরি ম্যাপ টাইয়ের ক্ষেত্রে ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেস আচ্ছা, আর মেমোরি রেজিস্টারের অ্যাড্রেস কি এক হতে পারে?
হ্যাঁ, মেমোরি ম্যাপড আইওর ক্ষেত্রে তুমি মেমোরিতে ইন্টারেকশন করতে গেলে যে অ্যাড্রেসটা আসে 2 বাইট বা 16 বিটের, সেই অ্যাড্রেসটা অ্যাড্রেস লাইনে যাবে, ঠিক আছে? এবং মেমোরির সঙ্গে ইন্টারেকশন করতে গেলে মেমোরি রিড বা মেমোরি রাইট যে লাইনগুলো থাকে, কন্ট্রোল সিগন্যালটা জেনারেট করা হচ্ছে, সেইটাই যাচ্ছে। এরপর এইগুলোকে কম্বাইন করে ইনপুট আউটকে সিলেক্ট করার জন্য যেভাবে ডিকোডার ইউজ করিলাম, সেরকমই ডিকোডার ইউজ করে এই লাইনগুলোকে কম্বাইন করে আমি একটা সিলেক্ট লাইন আমি একটা তৈরি করেছিলাম, ঠিক আছে? সেটাকে তো যদি আমি মেমোরির সঙ্গে কানেক্ট না করিয়ে ডাইরেক্ট যদি আউটপুট বা ইনপুট ডিভাইস সঙ্গে যদি কানেক্ট করাই, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ওই ইনপুট বা আউটপুট ডিভাইসটা অ্যাড্রেসটা মেমোরির অ্যাড্রেসের মতনই থাকছে, ওই ইনপুট আউটপুট ডিভাইসটার অ্যাড্রেসটা মেমোরির অ্যাড্রেসের মতো থাকছে, এবং কন্ট্রোল সিগন্যালটা মেমোরির কন্ট্রোল সিগন্যালগুলোকে ইউজ করছে। তার জন্য মেমোরির মতো ম্যাপিং করা হচ্ছে, কিন্তু এই ইন্টারফেসটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে, ঠিক আছে? তাহলে ওখানে রেজিস্টারের পরিবর্তে আমি একটা ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করে দিচ্ছি। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে মেমোরি ম্যাপ আইও। আর আর কারো কোশ্চেন আছে? স্যার বলছি পার্শিয়াল ডিকোডিং এর ক্ষেত্রে ওটা অ্যাডভান্টেজটা কি হয়? অ্যাডভান্টেজটা এটাই যে অনেক সময় মনে করো তোমার 4টে অ্যাড্রেস লাইন বললাম, তো মনে করো তোমার কাছে 16টা তোমার মেমোরি রেজিস্টার আছে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে 16টা রেজিস্টারকে তুমি ওখানে কানেক্ট করাবে, কিন্তু তোমার কাছে যদি 3টে রেজিস্টার থাকে, তাহলে তোমার এই 16টা অ্যাড্রেস তোমার কাছে বদল করা উচিত কি নয়? তোমার 3টে অ্যাড্রেস হলে সাফিসিয়েন্ট। হ্যাঁ। তাহলে 3টে অ্যাড্রেস দিয়ে তখন তুমি তাদেরকে আলাদা আলাদাভাবে ডাকবে। তাহলে এখন যদি আমাকে 16টা মেমোরি ক্যাপাসিটি নিয়ে করে আমাকে যদি ডিকোডিংটা করতে হতো, তাহলে আমাকে 4 ইনপুট, দেখো এখানে ন্যান্ড গেট ইউজ করতে হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? তো আমার যদি ক্যাপাসিটিটা 16টা না থাকে, আমার কাছে অ্যাভেলেবেল চিপ যেটা আছে সেখানে আমার 16টা রেজিস্টার নেই, আমার 3টে রেজিস্টার বা 4টে রেজিস্টার আছে, আমার 4টে রেজিস্টার মনে করে আছে, ঠিক আছে? তাহলে আমি 4টে ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস আমি তৈরি করলে সাফিসিয়েন্ট তো। হ্যাঁ। তার মানে আমি দুটো অ্যাড্রেস লাইনকে আমি এখানে ইউজ করলে আমার সাফিসিয়েন্ট ডিকোডিং এর জন্য, কারণ দুটো অ্যাড্রেস লাইন দিয়ে আমি 4টে ডিফারেন্ট কম্বিনেশন পাবো। হ্যাঁ। আর দুটো অ্যাড্রেস লাইনকে আমি ফ্লোটিং রেখে দেবো, তাদের যেটা খুশি থাক না কেন। তাহলে আমার 2 ইনপুট ন্যান্ড গেট আমার ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তার মানে আমার এক্সটার্নাল সার্কিটরিটা আমার অনেক ইজি হয়ে যাচ্ছে, বা অনেক গেটকে আমি মিনিমাইজ করতে পারবো। যখন আমি ডিকোডার সার্কিটে আমি আগের দিন দেখিয়েছিলাম যে 2-3টে গেটকে পরপর ইউজ করার পর তুমি তোমার সিলেক্ট লাইনটাকে তৈরি করছিলে, হ্যাঁ। ঠিক আছে? বা ডিকোডার সার্কিট যেটা ইউজ করো, সেই ডিকোডার সার্কিটে ডিমাল্টিপ্লেক্সটা তোমরা পড়েছো কি? না স্যার, 3 to 8 ডিমাল্টিপ্লেক্স। তো সেখানে দেখবে তোমার এতগুলো গেট তোমার অনেকগুলো মিনিমাইজ হয়ে যাবে। তার মানে তোমার এটা ইকোনমিক হবে অনেক, কিন্তু তোমার ক্যাপাসিটি কমে যাবে। তুমি যদি দুটো অ্যাড্রেস লাইন দিয়ে করো, তুমি 4টের বেশি রেজিস্টারকে কখনোই অ্যাড্রেস করতে পারবে না। এই 4টে রেজিস্টার ডুপ্লিকেট অ্যাড্রেস নিয়ে থাকবে, ঠিক আছে? এক একটা রেজিস্টারের জন্য 4টে করে অ্যাড্রেস অ্যালোকেট থেকে যাবে। 4টে অ্যাড্রেস দিয়ে একটা রেজিস্টারকে তুমি ডাকতে পারো, ঠিক আছে? হ্যাঁ। তাহলে তোমার কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্টটা অনেক কমে যাবে এবং তোমার পারপাসটা ফুলফিল হয়ে যাবে। এই জন্য পার্সিয়াল ডিকোডিং অনেক সময় ইউজ করা হয়। এই অ্যাবসলিউট থেকে কথাটা পার্শিয়ালটা অনেকটা ইজি। কস্ট ইফেক্টিভ মানে হচ্ছে তোমার ইকোনমিক্যাল অনেক, মানে খরচ অনেক কমে যাবে সার্কিটের হ্যাঁ। ডিজাইন করতে। কিন্তু কমপ্লিট ডিকোডিং করতে গেলে তোমার সমস্ত অ্যাড্রেস লাইনগুলোকে ইউজ করতে হবে, তাহলে তার জন্য তোমার সার্কিটটা অনেক বেশি কমপ্লিকেটেড হবে, আর বেশি গেট তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে স্যার। দেখো তোমাদের ডিকোডারের যে সার্কিটটা আছে, আচ্ছা আমি ডিকোডার সার্কিটটা আমি খুব ইজি একটা ডিকোডার সার্কিট আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা এক্সপান্ড করলে
তোমরা 3 to 8 বা 4 to 16 ডিকোডার চলে যেতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের 2 to 4 ডিকোডার সার্কিট আমি ইউজ করব, যেটা খুব আমি সহজে ড্র করে নিতে পারবো এখানে। তাহলে বুঝতে পারবে যে ডিকোডার সার্কিট গুলো তোমার কি জিনিস। এটা আর কিছু নয়, একটা ডি মাল্টিপ্লেক্স। মনে করো এটা একটা 2 to 4, এটা হচ্ছে 2 to 4 ডিকোডার। ঠিক আছে, তার মানে এখানে তোমার দুটো ইনপুট লাইন থাকবে, A0 A1, চারটে আউটপুট লাইন থাকবে। ঠিক আছে, যেটা একটাকে তুমি O0 বলছো, একটাকে O1, একটাকে O2, একটাকে O3। ঠিক আছে, যদি তোমার ইনপুট কম্বিনেশন, যদি তোমার এটার জন্য ইনপুট কম্বিনেশন কি হওয়া উচিত ছিল, 0 0। ঠিক আছে, এটার জন্য ইনপুট কম্বিনেশন 0 1, এটা 1 0, এটা 1 1। তাহলে ইনপুটে তোমার যদি 0 অ্যাপ্লাই হয়, তার মানে এই লাইনটার সঙ্গে তোমার কমিউনিকেশন হবে। তো আমার সার্কিটে আমি এগুলো প্রত্যেকটা বাবেল রেখেছিলাম। ঠিক আছে, এগুলো সবগুলো আমি একটা বাবেল রেখেছিলাম। তারপরে কি, যদি তোমার এখানে 0 0 থাকে, যদি তোমার এখানে 0 0 থাকে, তাহলে তোমার এই লাইনটাতে এখানে 0 পড়বে। এখানে তোমার 0 পড়বে। ঠিক আছে, যদি তোমার 0 1 থাকতো, তাহলে তোমার এখানে পড়তো না, এখানে 0 পড়তো। বাকিগুলো 0 1 লাইনে তোমার 0 পড়তো, বাকিগুলো সবগুলো তো 1 থাকবে। যদি 1 0 থাকতো, তাহলে তোমার এখানে 0 পড়তো, বাকিগুলোতে 1 থাকতো। আর 1 1 থাকলে এখানে 0 পড়বে, বাকিগুলোতে 1 থাকবে। এই সার্কিটে কিভাবে রিয়েলাইজ করবে, তোমার A0 A1 দুটো তোমার লাইন, এই দুটো লাইন থেকে তোমাকে চারটে লাইন বের করতে হবে আউটপুটে। ঠিক আছে, আমার যে সার্কিটটা এরকম হয়, এটা মনে করো A0 লাইন, আর এটা হচ্ছে A1 এর লাইন, A1 আর A0। তো আমার যদি 0 0 লাইনটা যদি বের করতে চাই, তাহলে এখানে তোমার কি করতে হবে, 0 করতে হবে। ঠিক আছে, এইখানে যখন 0 0 থাকবে, তখন আউটপুটে 0 হতে হবে। তার মানে তোমার ট্রুথ টেবিল তোমার করতে হতো, এটা তোমার আউটপুট। ঠিক আছে, 0 0 জন্য হচ্ছে তোমার, এটা মনে করো তোমার Y1, এটাও এটা আছে O0 O1 দিয়েছি, O0 তে তোমার থাকছে। ঠিক আছে, 0 1 এর জন্য তোমার O1 এ থাকছে, 1 0 এর জন্য O2 তে থাকছে, 1 1 এর জন্য O3 তে থাকছে। ঠিক আছে, তাহলে O0 লাইনটার জন্য তুমি যদি এরকম করো, আউটপুট হচ্ছে তোমার O0 O1 O2 O3 নিয়ে যদি থাকো, তাহলে তোমার এটা হচ্ছে তোমার এবার, আর এটা যদি বলি A1 বার আর A0 বার। ঠিক আছে, আর এটার জন্য হচ্ছে তোমার A1 বার A0, এটার জন্য A1 A0 বার, এটার জন্য A1 A0। ঠিক আছে, তাহলে সেভাবে তুমি যদি কানেক্ট করাও, এখানে একটা করে নট ইউজ করে, আরেকটা করে নট ইউজ করে তুমি তোমার মনে করো এন্ডিংটা করলে। তারপর হচ্ছে তোমার A1 বার, A1 বার একটা নট ইউজ করেছো, আর এখান থেকে নিয়েছো A0, তারপর আরেকটা এন্ডিং করলে। তারপর A1 A0 বার করে আরেকটা এন্ডিং করলে, আর A1 A0 কে এন্ডিং করে দিলে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যদি তোমার A1 আর A0 যদি তোমার 0 0 থাকে, তাহলে তোমার এটা 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে, এখানে শুধু 1, বাকিগুলো সবগুলোতে তোমার 0 আসবে। দেখো, ঠিক আছে, যদি তোমার এটার জন্য দেখি 0 1, তার মানে হচ্ছে তোমার A1 টা 0, A1 টা 0 আর A0 টা হচ্ছে 1। তাহলে A0 টা হচ্ছে 1 আর A1 টা 0, 0 টা 1 হয়ে এখানে তোমার 1 আসবে। ঠিক আছে, আর এখানে দেখো একটাতে 0 একটাতে 1 পড়ে আছে, তারপরে তোমার আউটপুটে 0 আসবে। এটা তো একটাতে 0 একটাতে 1 পড়ে আছে, আউটপুটে 0 আসবে। যে ডাইরেক্ট একটা 0 একটা 1 পড়ে আছে, আউটপুটে তোমার 0 আসবে। যদি 1 0 কম্বিনেশন নাও, তার মানে হচ্ছে কি, এখানে 1 এখানে 0 আছে,
সেটা তোমার এখানে 0 1 হিসেবে থাকবে, তাহলে এটা তোমার 0 চলে আসবে। এখানে 1 এখানে 0 আছে, তাহলে একটাতে 0 পড়া মানে অ্যাপ্লাই হওয়া মানে আরেকটা 0 চলে আসবে অটোমেটিক। আর এইখানে 1 আছে, এখানে 0 আছে, এই 0টা এখানে 1 হিসেবে এলো, তার মানে এখানে তোমার 1 আসবে। আর এইখানে 1 এখানে 0 মানে এটাতে তোমার 0 আসবে, ঠিক আছে? আর যদি 1 1 হিসেবে দেখো, 1 1 হিসেবে দেখো, তাহলে দেখবে শুধুমাত্র এখানে 1 আসবে, বাকিগুলো সবই তোমার 0 আসবে, ঠিক আছে? তাহলে চারটে যদি আউটপুট লাইন হয়, তাহলে চারটে আউটপুট লাইনে কখনোই সবগুলোতে তোমার 1 আসছে না, শুধুমাত্র একটাতে 1 আসবে, বাকি সবগুলোতে তোমার 0 আসবে। তো আমার এখানে বাবেল দেওয়া আছে মানে আমি এখানে একটা করে নট করে দেবো, ঠিক আছে? তাহলে দেখবে তোমার এই 1 গুলোর রেসপেক্ট 0 চলে আসবে, ঠিক আছে? তো নটটা দিয়ে আমি এখন বলছি না, আমি শুধু বাবেল ছাড়াই আমি এখন বলছি, ঠিক আছে? তার মানে আমি যদি পুরোটাকে যদি ডিফারেন্ট সার্কিট ইউজ করতাম, যার ইনপুটে A0 A1 আছে, আর এই যে চারটে লাইন, এটা যদি আমি Q0 লাইন বলতাম, সরি ও আউটপুট 0, এটা আউটপুট 1, এটা আউটপুট 2, এটা যদি আউটপুট 3 বলতাম, তাহলে এটার সঙ্গে তোমার সিমিলারিটি চলে আসছে উইদাউট বাবেল। বাবেল দিলে এটা এখানে বাবেল দিয়ে দিলে এগুলো অটোমেটিক রিভার্স হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্স সার্কিট। দুটো লাইন থেকে যে কোনো একটাতে আমি আমার সিগন্যালটাতে পাঠাচ্ছি, যে কোনো একটাতে আমি 1 পাঠাচ্ছি, দুটো লাইনের কম্বিনেশন উপর ডিপেন্ড করে। যদি সেটা 0 0 হয় তাহলে 0 লাইনে 1 পাঠাবো, যদি 0 1 হয় তাহলে 1 0 0 0 1 লাইনে পাঠাবো। তাহলে এইটা আমার 0 0 লাইন, এটা 0 1 লাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমার 0 0 লাইন, এটা হচ্ছে আমার 0 1 লাইন, এটা হচ্ছে আমার 1 0 লাইন, এটা হচ্ছে 1 1 লাইন। তাহলে এইখানে কনফিগারেশন যেরকম থাকবে সেরকম লাইনটাতে শুধুমাত্র 1 থাকছে, বাকি সবগুলোতে 0 থাকছে। এটা অ্যাক্টিভ হাই রেসপেক্ট যদি করি, আর যদি অ্যাক্টিভ লো রেসপেক্ট যদি করি, যদি বাবেল দেওয়া থাকে, তাহলে আমার এইগুলো শুধু একটা করে বাবেল দিয়ে দেবো। তাহলে এই যে 0 0 জায়গায় যে বলছিলাম, তাহলে 1 1 1 0 আসবে, এবং 1 1 এর জন্য এখানে শুধু 0 আসবে। দেখো 1 1 হলে শুধুমাত্র এখানে 0 আসবে, তাহলে এখানে 1 আর এখানে 0 পড়ছে। যখন 1 1 কনফিগারেশন ইনপুট যখন 1 1 কনফিগারেশনে থাকবে, তখন তাহলে তোমার এখানে 1 পড়ছে, এখানে 1 পড়ছে, এন্ড গেটে দুটোতে 1 পড়লে আউটপুটে তোমার 0 আসে, ঠিক আছে? এইটাতে 1 পড়ছে, এখানে 1 পড়ছে, তাহলে এটা দুটোই আসছে, তার মানে এর আউটপুটে তোমার 1 চলে আসবে, ঠিক আছে? এটারও একটাতে 1 একটাতে 0 পড়বে, এটারও আউটপুটে 1 চলে আসবে। এটা দুটোতেই তোমার 0 পড়ছে, সেটা আউটপুটে তোমার 1 চলে আসবে। একটা একমাত্র তোমার 1 1 এই শুধুমাত্র 0 লাগবে, বাকি সবগুলোতে তোমার 1 চলে আসবে, যখন অ্যাক্টিভ লো এর দিকে কনসিডার করো। এইভাবে তোমার রিভার্স সার্কিটে ডিজাইন করতে হচ্ছে। তাহলে যদি তোমার দুটো অ্যাড্রেস লাইন দিয়ে থাকে, তাহলে তোমার 4টে ন্যান্ড গেট হলে যথেষ্ট, ঠিক আছে? যদি 3টে অ্যাড্রেস লাইন থাকে, তাহলে তোমার 8টা ন্যান্ড গেট লাগবে, এবং প্রত্যেকটা ন্যান্ড গেটে 3 ইনপুট ন্যান্ড গেট লাগবে। এটাতে কি 4 ন্যান্ড গেট, এবং প্রত্যেকটা ন্যান্ড গেট হচ্ছে তোমার 2 ইনপুট। যদি তোমার 3 অ্যাড্রেস লাইন হয়, তাহলে তোমার 8 ন্যান্ড গেট লাগবে, কারণ এটা দিয়ে তোমার ম্যাক্সিমাম 8টা কম্বিনেশন তোমার থাকবে, 3 to 8 ডিকোডার, এবং প্রত্যেকটা তোমার 3 ইনপুট হবে। তাহলে অ্যাবসলিউট ডিকোডিং যখন করবে, তখন তোমার নাম্বার অফ গেটও বেড়ে যাচ্ছে ডিকোডার সার্কিটে, অ্যাজ ওয়েল এজ তোমার ইনপুট লাইনগুলো বেড়ে যাচ্ছে প্রত্যেকটা ন্যান্ড গেটে। যদি পার্সিয়াল ডিকোডিং যাও, তাহলে তোমার নাম্বার অফ গেট মিনিমাইজ হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা গেটের ইনপুট লাইনগুলো মিনিমাইজ হয়ে যাচ্ছে। তাহলে এটা অনেক খরচটা কম হবে, কিন্তু ক্যাপাসিটিটা অনেক কম। সমস্ত অ্যাড্রেস লাইন, সমস্ত অ্যাড্রেসগুলোই তুমি এক একটার জন্য রেজিস্টারের জন্য তুমি অ্যালোকেট করতে পারবে না পার্সিয়াল ডিকোডিং। যেটা এই ডিকোডার সার্কিট থেকে যদি স্টাডি করো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এত আসতে কেন, মানে বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার, পেরেছি। এইটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্স সার্কিট, ঠিক আছে? যে ডিমাল্টিপ্লেক্স আমাদের ডিএসসি আছে, সেটা তোমরা আবার পড়বে, তাহলে বুঝতে পারবে সার্কিটটা কিরকম। আর কেউ কোশ্চেন করবে? এই কোশ্চেন করা গুলো তোমরা যদি গ্রুপে করো না, হোয়াটসঅ্যাপের গ্রুপটাতে, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি আমি হয়তো ক্লিয়ার করে দিতে পারবো। আর এরকমও করতে পারো, তাহলে সবাই পেয়ে যাবে। আচ্ছা, আজকে যেগুলো করবো, 11 জন কানেক্ট হয়ে আছে, বাকিরা কোথায় গেল? 1 মিনিট, আমি আরেকবার দেখে নিই আমার সবাই ইনফরমেশনটা পেয়েছি কিনা।
এখন 4 জন পাইনি, কোনো 3 জন পাইনি। যাই হোক, আজকে যেটা হবে সেটা প্রোগ্রামিং গুলো তোমরা কিভাবে লিখবে তার টেকনিক গুলো পুরোটা দেখাচ্ছে তো, ক্লিয়ার আছে তো এটা? হ্যাঁ স্যার। টোটাল 74 নাম্বার অফ ইনস্ট্রাকশন তোমাকে ম্যানুফ্যাকচারাররা, দেখো না খাতাতে, 74 নাম্বার অফ ইনস্ট্রাকশনস তোমার 8085 মাইক্রো প্রসেসরে তোমাকে ম্যানুফ্যাকচারার সাপ্লাই করে দেয়। ঠিক আছে, মানে এই ইনস্ট্রাকশন গুলো তোমার প্রোগ্রামিং এর জন্য ইউজ করতে পারো। এখন এই 74 নাম্বার অফ ইনস্ট্রাকশন যেগুলো আছে তোমাদের সেমিস্টার 1 এ বলা হয়েছিল, এদেরকে টোটাল তাদের 5টা ক্যাটাগরিতে ভাগ করা যায় তাদের কাজের ধরন দেখে, তাই তো? কি কি ক্যাটাগরি গুলো? একটা হচ্ছে ডাটা ট্রান্সফার বা কপি, সেকেন্ড হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, থার্ড হচ্ছে লজিক্যাল অপারেশন, ফোর্থ হচ্ছে ব্রাঞ্চিং অপারেশন, আর ফিফথ হচ্ছে মেশিন কন্ট্রোল কিছু কাজ, মেশিন কন্ট্রোল অপারেশনের জন্য। তাহলে তোমার 5টা ক্যাটাগরিতে ভাগ করছি। ফার্স্ট হচ্ছে ডাটা ট্রান্সফার অপারেশন, যেখানে তোমার এই ডাটাটা দুটো জায়গার মধ্যে তোমার ট্রান্সফার হবে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় প্লেস হবে। ঠিক আছে, তাহলে একটা সোর্স পজিশন থাকবে আর ডেস্টিনেশন পজিশন থাকবে। ডেস্টিনেশন রেজিস্টার যদি এটা হয় তাহলে সেটা সোর্স রেজিস্টার থেকে চলে আসবে। ঠিক আছে, জাস্ট ডাটা ট্রান্সফার হবে, মানে এখানে ইনফরমেশনটা কপি করে এখানে প্লেস করে দেওয়া। মানে সোর্স রেজিস্টারটা থাকবে, সেই সোর্স রেজিস্টারে তোমার যে ইনফরমেশনটা থাকবে সেই ইনফরমেশনটা তোমার ডিস্ট্রয় হচ্ছে না। যেমন তোমার কম্পিউটারে একটা কপি পেস্ট করো, একটা ফাইলকে কপি করে আরেকটা জায়গায় পেস্ট করবে, তাহলে যার পেন ড্রাইভ থেকে তুমি ফাইলটা নিয়ে পরে তোমার হার্ড ডিস্কে পেস্ট করছো, সেই পেন ড্রাইভ ফাইলটা তো ডিস্ট্রয় হয়ে যায় না, সেটা থাকতে জাস্ট একটা ইমেজ বানিয়ে কপি বানিয়ে তুমি তোমার হার্ড ডিস্কে পেস্ট করছো। এখানেও সেরকম পার্টিকুলার একটা সোর্স রেজিস্টার যেখান থেকে ডাটাটা নিচ্ছ সেটার কপি তোমার ডেস্টিনেশন রেজিস্টারে চলে যাবে। এবং তার জন্য কিছু ইনস্ট্রাকশন তোমাকে ম্যানুফ্যাকচারার সাপ্লাই করে দিয়েছে যে কত রকম ভাবে তুমি এটা করতে পারো। এবং প্রসেসরের ভিতরে কিছু রেজিস্টার আছে এবং প্রসেসরের বাইরে মেমোরি বা ইনপুট আউটপুট ডিভাইস গুলো আছে। ঠিক আছে, সবগুলোতে তুমি করতে পারবে এই ট্রান্সফারটা, ডাটার মুভমেন্টটা, যেটা তোমার এমওভি এই মুভ ইনস্ট্রাকশন দিয়ে মুভ, মনে করো আমি একটা এক্সাম্পল দিলাম এ কমা বি, তাহলে বি এর কন্টেন্ট যেটা আছে সেটা এ তে পেস্ট হয়ে যাবে। বা যদি তুমি এটা হচ্ছে তোমার এই ইনস্ট্রাকশন তোমার বি এর ভিতরে যে কন্টেন্টটা আছে সেটা তোমার পক্ষে জানা সম্ভব নয়, বি এর ভিতরে যেটাই থাকবে সেটাই তোমার এ তে প্লেস হয়ে যাবে। আর তুমি যদি কোনো পার্টিকুলার রেজিস্টারে ফোর্সফুলি একটা নোন ডাটাকে তুমি প্লেস করতে চাও, তাহলে তোমার এমবিআই A32 আমি তো বলি, তাহলে এই 32 যে হেক্স ডাটাটা সেটা অ্যাকুমুলেটর তোমার প্লেস হয়ে যাবে ফোর্সফুলি। বা তাছাড়া তোমার ইনপুট আউটপুটের সঙ্গে তোমার ইন তোমার 84 বা আউট 84, এগুলো যদি বলি তাহলে 84টা হচ্ছে অ্যাড্রেস, এটা ডাটা নয়। 84 এটা ডাটা নয়, এটা অ্যাড্রেসটা, কোন অ্যাড্রেস থেকে ডাটাটা তোমার আসবে। স্যার এই ইনস্ট্রাকশনটা আমরা ইউজ করি, হ্যাঁ এই যে ইন ইনস্ট্রাকশন যেটা, ওইটা কি আমরা ইউজ করি না ম্যানুফ্যাকচারার ইউজ করে রাখে? হ্যাঁ, না না না, এটা তোমরা ইউজ করো তো, ইন বা আউট এটা তোমরা আউট ইউজ ইউজ করো, করেছি, তোমরা যখন আউট ইউজ করেছি। হ্যাঁ আউট যখন ইউজ করি তখন ইনও ইউজ করা যায়।
ঠিক আছে? তার মানে কোনো একটা ইনপুট ডিভাইস থেকে নিতে হবে। আমি আগের দিন যে সুইচটা দেখালাম, এসপিডিসি সুইচ বা তোমার রিলে দিয়ে যে সুইচটা আছে, রিলে নয়, তোমার ওই ডিপ সুইচ যেটা বলেছিলাম, যে সুইচটা ক্লোজ হলে সেখানে তোমার 1 পড়বে, আদারওয়াইজ তোমার 0 পড়বে, এই যে কনফিগারেশনে বলেছিলাম। ঠিক আছে? তাহলে সেই সুইচটাকে তুমি যদি সেরকম ভাবে পজিশন করে রাখো এবং তুমি ইনস্ট্রাকশন দাও, তাহলে তোমার সেই ডাটা ইনফরমেশনটা ডাটাবেসে চলে আসবে। এটা তুমি করতে পারো। তোমার সেইভাবে তুমি ইন্টারফেসটা করতে হবে। ঠিক আছে? ইন বা আউট 84 অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেস থেকে ইনফরমেশনটা অ্যাকুমুলেটরে আসছে। ইন বা আউট সবসময় রিলেটেড উইথ অ্যাকুমুলেটর। ঠিক আছে? অ্যাকুমুলেটরের সঙ্গে 84 অ্যাড্রেসটা তোমার 84 যে অ্যাড্রেস আছে তার ভিতরে যে কন্টেন্টটা আছে সেটা তোমার অ্যাকুমুলেটর প্লেস হয়ে যাবে। আর আউট যদি বলো তাহলে তোমার 84 অ্যাড্রেসে যে ডিভাইসটা আছে সেই ডিভাইসে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা প্লেস হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আউটের জন্য। তাহলে এইভাবে কিছু ডাটা ট্রান্সফার অপারেশন হয়, এক জায়গা থেকে আরেকটা জায়গায় তোমার ডাটাটাকে মুভ করানো। সেটা তুমি ডাইরেক্ট করতে পারো বা ইনডাইরেক্ট করতে পারো, এইভাবে। অ্যারিথমেটিক অপারেশন, এটা তোমাকে কিছু অ্যারিথমেটিক অপারেশন কাজ করানোর জন্য দেবে, যেখানে তোমার আচ্ছা এর সঙ্গে একটা জিনিস বলি, ডাটা ট্রান্সফার অপারেশনে তোমার ফ্ল্যাগ কিছু এফেক্টেড হয় না। জাস্ট একটা জায়গায় ডাটা আরেকটা জায়গায় আসছে, কোনো ফ্ল্যাগ এফেক্টেড হবে না। ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেশনে তোমার ফ্ল্যাগ এফেক্টেড হয় এবং ডিপেন্ডিং অন ইওর রেজাল্ট তোমার এই ফ্ল্যাগ, কোন ফ্ল্যাগগুলো সেট হবে, কোন ফ্ল্যাগগুলো রিসেট হবে, সেটা ডিপেন্ড করছে। অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে কি কি আছে? অ্যাডিশন আছে বা সাবট্রাকশন আছে। ঠিক আছে? যেমন অ্যাড বি বলছি বলো, তার মানে এই বি রেজিস্টারের যে কন্টেন্টটা আছে সেই রেজিস্টারের সঙ্গে তোমার একটা বাই ডিফল্ট এই অ্যাডিশন বা সাবট্রাকশন বা অ্যারিথমেটিক অপারেশন পুরোটাই তোমার এএলইউ যেটা আছে সে এএলইউ ইনভলভ হয়। অ্যারিথমেটিক লজিক ইউনিট এর ভিতরে যে সার্কিটারি গুলো আছে তারাই অপারেশনগুলো পারফর্ম করে। এর একটা আর্মে তোমার আছে অ্যাকুমুলেটর, আর একটা আর্মে আছে তোমার টেম্পোরাল রেজিস্টার। ঠিক আছে? যখন তুমি অ্যাড বি বলবে তখন তোমার বি এর যে কন্টেন্ট আছে সেটা টেম্পোরাল রেজিস্টারে প্লেস হবে এবং এর সঙ্গে এ অ্যাকুমুলেটরের অ্যাডিশন বাই ডিফল্ট হবে এবং যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা তোমার গ্রুপ ডাটাবাস তোমার অ্যাকুমুলেটরে প্লেস হয়ে যাবে। ঠিক আছে? এটা রেজাল্টটা, এবং এই রেজাল্টের উপর ডিপেন্ড করে কিছু ফ্ল্যাগ তোমার অ্যাফেক্টেড হবে। অ্যারিথমেটিক অপারেশনে অ্যাডিশন সাবট্রাকশন, বলো। বলছি ডাটা ট্রান্সফারের সময় যে ইন আর আউট প্রোগ্রামটা বললেন, হুম। তো আমরা প্র্যাকটিক্যাল করছিলাম তখন কোন পিন দিয়ে আউট করবো বা এইসবের জন্য আউট প্রোগ্রামটা ইউজ করেছি। হ্যাঁ, আউট ইউজ করেছো, কিন্তু সেক্ষেত্রে তোমার এখানে কিন্তু আউট যেটা করেছিলে, বলো। কিন্তু কিপ্যাড দিয়ে ইনপুট করার সময় তো আমাদেরকে কোনো ইন প্রোগ্রাম আলাদা করে ইউজ করতে হয়নি। না না না, কিপ্যাড দিয়ে যখন তুমি ইনপুট করছো সেটা তুমি একটা মেমোরিতে কন্টেন্টটা এক্সটার্নাল একটা যে মেমোরি আছে, প্রসেসর কিন্তু এখানে ইনভলভ হচ্ছে না। তুমি এক্সটার্নাল যে তোমার রিড রাইট মেমোরি আছে বা র্যামটা আছে তার মধ্যে তুমি তোমার ডাটাগুলোকে স্টোর করছো হেক্স কি প্রেস করে। ঠিক আছে? এবং এই হেক্স কি যেটা প্রেস করছো সেটা তোমার বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে 10 তে কনভার্ট হয়ে যাচ্ছে। মনিটর প্রোগ্রাম থাকে যে প্রোগ্রামটা তোমার হেক্স টু বাইনারি কনভার্সনটা করে দেয়। করে তুমি যে অ্যাড্রেসে তুমি কমিউনিকেট করছো সেই অ্যাড্রেসে, মানে প্রসেসর কমিউনিকেট করছে না, তুমি যে অ্যাড্রেসের সঙ্গে তুমি মানে ইন্টারফেসটা কমিউনিকেশনটা হচ্ছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমার ওই 8 বিট ডাটাটা মেশিন করে তোমার প্লেস হয়ে যাচ্ছে। স্যার তো এটা তোমার হেক্স কখন টু, আমরা মানে ইন প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কিরকম সিচুয়েশনে ইউজ করবো তোমাদের তাহলে? কাছে তোমাদের কাছে যে প্রসেসরগুলো ছিল সেখানে এই ইন ইনস্ট্রাকশন দেওয়ার মতো কোনো ইন্টারফেসিং নেই, কিন্তু তুমি ইন্টারফেসিং করতেই পারতে একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। সেটা তোমার 825 পোর্টকে ইউজ করতে পারতে বা অন্য কোনো পোর্ট তুমি ইউজ করতে পারতে। ঠিক আছে? যেগুলো ইন ইনস্ট্রাকশন বা আউট ইনস্ট্রাকশনের জন্য ইউজ করতে পারো, থ্রু পোর্ট তুমি বার করো একটা 8255 পোর্ট দিয়ে। ঠিক আছে? ডাইরেক্ট তো বের করে দেবে এবং পোর্ট দিয়ে বের করতে। এক্সাম্পল আছে যেখানে আমরা ইন ইউজ করবো? না, এখানে তোমার তোমার যে তুমি যে জিনিসগুলো করেছো সেখানে তোমার কোন নেই, কিন্তু আমি যে এক্সাম্পল তোমাদেরকে আমি দিয়েছি। আগের দিনে আমি যখন ইনপুট ডিভাইস সঙ্গে ইন্টারফেস করছিলাম সেখানে ওটা ইন ইনস্ট্রাকশন দিতে হতো। ঠিক আছে? সেই এক্সাম্পলটা দিয়ে আমি দেখিয়েছি যে ওই ইনপুট ডিভাইসটাকে সঙ্গে কিভাবে ইন্টারফেস করবে, যেটা ডিপ সুইচ বলে লেখা আছে। ঠিক আছে? ইনপুট ডিভাইসে তোমার নরমালি বাফারকে অ্যাক্টিভেট করতে হয়, বাফারের বা আইও সিলেক্ট বার লাইনটাকে জিরো করতে হয়,
তাহলে বাফারটা অ্যাক্টিভেট হবে, তাহলে যে ইনফরমেশনটা আছে সুইচ থেকে 8টা যদি ডিফারেন্ট সুইচ থাকে 8টা ডাটা বাসের লাইনের সঙ্গে কানেক্টেড হয়ে, তাহলে সেই ইনফরমেশন গুলো 8টা ডাটা বাসে প্লেস হয়ে যাবে। ঠিক আছে, সেরকম প্রভিশন আছে, কিন্তু সেইভাবে তোমাদের কোনো ল্যাবরেটরিতে সেই ইন্টারফেস করা হয় না, শুধুমাত্র আউটটাকে ইন্টারফেস করা হয় থাকে। ঠিক আছে, কারণ তোমাকে প্রয়োজন হয়নি, কারণ তোমার প্রোগ্রামটা তোমাকে ওই মেমোরির মধ্যে লিখে তোমার যে প্রোগ্রামের আউটপুট পাচ্ছ সেই আউটপুটটা তোমাকে অবজার্ভ করতে হবে, তাহলে তোমার আউট ইনস্ট্রাকশনের প্রয়োজন। হুম তুমি তোমার প্রোগ্রামটা এরকম করতে পারতে, 2 এবং 5 এর সঙ্গে মাল্টিপ্লাই করার জন্য প্রোগ্রাম লিখছো, সেই প্রোগ্রামটা তুমি এরকম করতেই পারতে যে তুমি ইনপুট হিসেবে একটা প্রথমেই নেবে, সেটা ডাইরেক্ট অ্যাকুমুলেটরে আসবে, অ্যাকুমুলেটর ডাটা তোমার কোন একটা পার্টিকুলার রেজিস্টারে চলে যাবে, স্টোর হয়ে যাবে, তারপর আরেকবার আরেকটা ডাটা নেওয়ার জন্য ইনপুট থেকে আরেকবার নেবে, সেটা আরেকটা পার্টিকুলার রেজিস্টারে স্টোর করে নেবে, তারপর ওই রেজিস্টার থেকে যে ডাটা হলো তাদের মাল্টিপ্লিকেশন করে রেজাল্টটা আরেকটা রেজিস্টারে স্টোর করবে বা এলইডি তে ডিসপ্লে করবে। তখন তোমাকে ইনপুট ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে হতো। তার মানে আমরা ক্যালকুলেটর যেটা ইউজ করি ওর হ্যাঁ? মানে আমরা যে ক্যালকুলেটর যেটার জন্য ইনস্ট্রুমেন্ট যেটা ইউজ করি, যেগুলো যদি আমরা হ্যাঁ। যোগ বিয়োগ করি, না, ওর ভিতরে এটাও তোমার পার্টিকুলারলি কোনো ইনপুট ডিভাইস থেকে তুমি প্লেস করছো, কিন্তু তুমি তোমার ইনফরমেশনটা প্রথমে মেমোরিতে প্লেস করছো। না ওই এটা ওয়ান টাইপের মনিটর প্রোগ্রাম দিয়ে মেমোরিতে প্লেস করতে হবে। যখন তুমি ইকুয়াল টিপছো তখনই তোমাকে এক্সিকিউট করা বলা হচ্ছে। ঠিক আছে, ইকুয়াল টু প্রেস করা মানে এক্সিকিউট করা বলতে হচ্ছে। তখন প্রসেসর যেভাবে এক্সিকিউট করে সেভাবে এক্সিকিউট করে রেজাল্ট তোমাকে ডিসপ্লে করে দিচ্ছে। তোমার এখানে ইনপুট বা আউটপুট পোর্ট বলতে তোমার ডিসপ্লে যে ইউনিটটা আছে সেটা হচ্ছে, সেটা সেই প্রোগ্রামগুলো সবই ওর ভিতরে হিডেন লিখে রাখা আছে। এটা সাম মেমোরি অ্যাড্রেসে যেটা রম বলা হচ্ছে, যেখানে তোমার প্রোগ্রামগুলো লিখে রাখা থাকে, এবং তুমি যে কিগুলো প্রেস করছো সেগুলো র্যামে থাকবে এবং র্যামে স্টোরে থাকবে, সেখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে তুমি কি ধরনের কাজ করতে বলছো সেই কাজটা করছে। আমার অ্যারিথমেটিক অপারেশনের জন্য আমার অ্যাড বি বা সাব এই দুটো ইনস্ট্রাকশন থাকে, যেখানে ডাইরেক্ট কন্টেন্টের যে ডাটাটা আছে সেটার সঙ্গে করছে, অথবা আমি এডিআই অ্যাড ইমিডিয়েট উইথ 32 বলি, তাহলে আমার অ্যাকুমুলেটরের সঙ্গে 32 এর অ্যাডিশন ডাইরেক্ট হয়ে যাবে এবং যে রেজাল্ট আসবে সেটা তোমার অ্যাকুমুলেটরে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, বা সাবের ক্ষেত্রে এসইউআই সাব ইমিডিয়েট 32 যদি বলি, তাহলে তোমার একটা হচ্ছে অ্যাকুমুলেটর, সবসময় অ্যাকুমুলেটর থেকে সাবস্ট্রাকশনটা হবে, -32 করে রেজাল্ট আসবে, সেটা তোমার অ্যাকুমুলেটরে স্টোর হবে, এবং এই যে রেজাল্ট আসছে এই রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার ফ্ল্যাগগুলো এফেক্টেড হবে। কোন ফ্ল্যাগটা কিভাবে এফেক্ট হবে সেটা আগের দিন বলা হয়েছে। আগে ক্যারি ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ, 5টা ফ্ল্যাগই তোমার এই অ্যাডিশন সাবস্ট্রাকশন বা অ্যারিথমেটিক অপারেশনে তোমার এফেক্টেড হয়ে থাকে। এর সঙ্গে আরো দুটো আছে, আইএনআর আর ডিসিআর। ঠিক আছে, এগুলো তোমার ওয়ান টাইপ অফ অ্যারিথমেটিক অপারেশনের জন্য কাজে লাগে, যে এক করে ইনক্রিমেন্ট করবে, আর এগুলো হচ্ছে সিঙ্গেল একটা করে রেজিস্টার। মনে করো তুমি আইএনআর যদি বি বলো, তাহলে এই বি রেজিস্টারের কন্টেন্টটা +1 হয়ে এটা বিতেই কিন্তু থেকে যাবে। ঠিক আছে, এটা অ্যাকুমুলেটরে আসবে না, কিন্তু ইন্টারনালি এই কাজটা আইএনআর ইনস্ট্রাকশন যখন দেবে, ইন্টারনালি প্রসেস যেটা করবে, এই বি এর কন্টেন্টটা তোমার অ্যাকুমুলেটরে আসবে, 1টা একটা জায়গায় আসবে টেম্পোরাল রেজিস্টারে, তারপর তাদের মধ্যে অ্যাডিশন করবে যেটা আসবে অ্যাকুমুলেটর থেকে বিতে যাবে। বা অন্যভাবে ভাবতে পারো যে ওখানে আমি দেখাবো প্রোগ্রামিং যে মডেলটা, এটা সেখানে একটা করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এরকম একটা ছিল, সেগমেন্ট ছিল। ঠিক আছে, সেই কাজটা তোমার করে দেবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আবার সেটা ওখানে প্লেস করে দেবে। স্যার বলো। স্যার আপনি যে বললেন ইনপুট যেটা বললেন বি এর যে ডেটাটা ছিল সেটা হচ্ছে অ্যাকুমুলেটরে যাবে, সেখান থেকে 1 প্লাস হবে তাহলে বিতে চলে যাবে। হ্যাঁ, রেজাল্ট এবার ধরুন অ্যাকুমুলেটরে, হ্যাঁ এবার ধরুন অ্যাকুমুলেটরে আগে থেকে কোনো ডেটা স্টোর ছিল, এবার তাহলে যখন এবার সেটা যদি বি এর ডেটা যদি অ্যাকুমুলেটরে চলে যায় তাহলে ওভাররাইট হয়ে যাবে না? তাহলে এখন আগে ডেটা ছিল পপ যেরকম হয় সেরকম ভাবে করতে পারে তো, মানে পপ আমরা যেটা ইউজ করি অ্যাকুমুলেটর যে তোমাকে যদি ওই প্রসেসে অ্যাপ্লাই করতে হয়, তাহলে প্রসেসর তোমাকে অ্যাকুমুলেটরটা আগে কোথাও প্লেস করে রাখবে, তারপর তোমাকে এই কাজটা করবে। ঠিক আছে,
অ্যাকাউন্টের কন্টেন্ট অন্য কোথাও প্লেস করে রাখবে, তারপর এই কাজটা করবে। কিন্তু নর্মালি যেটা হয়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটা রেজিস্টার সেকশনই থাকে ওখানে, যে তোমার এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কাজটা করে দেবে। এটা দেখাবো। আর যদি তোমার বলি আইএনএক্স মানে হচ্ছে তোমার প্রোগ্রামিং যে মডেলটা আছে, সেই মডেলটাকে আমি এখানে ড্র করছি। এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে অ্যাকুমুলেটর, এটা হচ্ছে তোমার ফ্ল্যাগ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এইচ, এটা এল, এটা প্রোগ্রাম কাউন্টার, এটা স্ট্যাক পয়েন্টার, আর এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তোমার রেজিস্টার। এখানে ডাব্লিউ আর জেড বলে যে দুটো রেজিস্টার আছে, এরা হচ্ছে তোমার টেম্পোরারি রেজিস্টার, সরি, হ্যাঁ টেম্পোরারি রেজিস্টার। কিন্তু এই রেজিস্টার গুলো তোমার প্রসেসর ইউজ করে ইউজারকে ইউজ করতে দেয় না। টেম্পোরারি কোনো ডাটাকে স্টোর করে রাখার জন্য এই দুটো রেজিস্টার ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। অ্যাকুমুলেটর বি, সি, ডি, ই, এইচ, এল এগুলো সবই তোমার 8 বিট করে। যখন আমি এটা করছি, এগুলো সবই 8 বিট। প্রোগ্রাম কাউন্টার 16 বিট, স্ট্যাক পয়েন্টার 16 বিট, ঠিক আছে। তাহলে এই 8 বিট ডাটা হ্যান্ডলিং এর জন্য আইএনআর বা ডিসিআর তখন একটা পার্টিকুলার রেজিস্টার রাখে। কিন্তু আইএনএক্স বি বলছো, তার মানে তোমার বি এবং সি এই যে দুটোর কন্টেন্ট আছে, সেটার সঙ্গে একটা 1 অ্যাড হবে, এবং যে রেজাল্টটা আসবে সেটা পুরোটাই বি এবং সি এর মধ্যে তোমার থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে রেজিস্টার পেয়ারের সঙ্গে ইন্টারসেক্ট করার জন্য আইএনএক্স বা ডিসিএক্স এই জাতীয় ইনস্ট্রাকশন গুলো তোমার প্রসেসর দিয়ে থাকে। তাহলে রেজিস্টার পেয়ারকে কল করার জন্য তাদের প্রথম যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারের নাম দিয়ে তোমাকে কল করতে হবে, আইদার বি অথবা ডি অথবা এইচ। এগুলো হলো অ্যারিথমেটিক অপারেশনের জন্য। লজিক্যাল অপারেশনের জন্য লজিক যে কাজগুলো করে থাকে, সেই লজিক কাজগুলো তুমি এখানে করতে পারো, যেমন অ্যান্ড অপারেশন, অর অপারেশন, আর কি আছে, অ্যান্ড অর, নট সরি এক্সর এক্সর, এই তিনটে, ঠিক আছে। অ্যান্ড অর আর এক্সর, অ্যান্ড অপারেশন, অর অপারেশন, এক্সর অপারেশন, এই তিনটে দিয়ে তুমি মোস্ট অফ দ্য লজিক্যাল কাজগুলো তুমি করে নিতে পারবে। এগুলো পার্টিকুলার কিছু কাজ আছে, এগুলো তোমার এসেনশিয়াল। তুমি পার্টিকুলার একটা ডাটাটাকে ম্যানুপুলেট করতে পারবে তোমার ইচ্ছে মতো। যেমন তোমার একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি, পার্টিকুলার যদি অ্যান্ড বলো অপারেশনটা, ঠিক আছে, অ্যান্ড করতে চাইছো তুমি বি এর সঙ্গে যদি করতে চাও, তার মানে তোমার অ্যাকুমুলেটরের যে ডাটাটা আছে এবং বি এর যে ডাটাটা আছে সেটা বিট ওয়াইজ অ্যান্ডিং হবে। বিট ওয়াইজ যদি অ্যান্ডিং হয়, মনে হয় তোমার 0 1 1 0 0 1 0 এরকম থাকবে, 1 1 1 0 0 0 0 1 এরকম যদি থাকে, তাহলে তুমি যদি বিট ওয়াইজ এন্ডিং করো 0 1 এ 0 1 1 এ 1 1 1 এ 1 0 0 এ 0, এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0, এই তোমার অ্যাকুমুলেটর থাকে। তাহলে লজিক্যালি তুমি কিছু কাজ করছো, বিট ওয়াইজ এন্ডিং করছো, বা যদি অর করতে হয় তাহলে তুমি তখন এর মধ্যে অর অপারেশন হবে লজিক্যাল বিট ওয়াইজ, বা এক্সর করতে গেলে এক্সর অপারেশন হবে। অ্যান্ড অপারেশনের জন্য তোমার যে ইনস্ট্রাকশন গুলো হয় এ এন এ, অপারেন্ট তোমার এখানে বি হয়ে যাচ্ছে,
অর এর জন্য ও আর এ, এক্সর এর জন্য এক্স আর এ। ঠিক আছে, যদি কোনো রেজিস্টারের নাম দাও তাহলে সে রেজিস্টারে থাকবে। আর যদি বাই ডিফল্ট সরি, আর যদি তুমি কোনো ডাইরেক্ট ফোর্সফুলি কোনো নাম্বারের সঙ্গে নোন নাম্বারের সঙ্গে অ্যাড করতে চাও তাহলে তোমার এ এন আই, বা অর করতে চাইলে ও আর আই, বা এক্সর করতে চাইলে এক্স আর আই। ঠিক আছে, এটা ফলোড বাই 8 বিট ডাটা, এটা হচ্ছে 8 বিট ডাটা, এটা হচ্ছে 8 বিট ডাটা, আর এগুলো হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টারের মধ্যে কি করতে পারে, এ বি সি ডি ই এইচ এল, এছাড়াও আরেকটা হয় এম। এই এমটা হচ্ছে মেমোরি কোন একটা রেজিস্টার। যে রেজিস্টার, কোন রেজিস্টারটা হবে, যদি আমি করি এ এন এ, মনে করো আমি একটা এক্সাম্পল দিলাম এম। ঠিক আছে, এই এমটা হচ্ছে এগুলোর মধ্যে কোনো রেজিস্টার নয়। তোমার যে এক্সটার্নাল যে রিড মেমোরি আছে সেই মেমোরি একটা রেজিস্টার, যেটাকে এম নাম দিয়ে কল করছি। কিন্তু এই রেজিস্টারটা একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা তোমার জানতে হবে। প্রসেসর এই যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এই যে রেজিস্টার পেয়ারের মধ্যে কন্টেন্ট রাখে 16 বিটের, সেইটাকে অ্যাড্রেস হিসেবে ট্রিট করবে। যেটাই থাক সেটাই অ্যাড্রেস হিসেবে ট্রিট করবে, এবং সেই অ্যাড্রেসে পৌঁছে গিয়ে তার ভিতরে কন্টেন্টটা নিয়ে এসে তাদের মধ্যে এন্ডিং হবে। মনে করো একটা এক্সাম্পল তোমার এরকম আছে, আমি আগের দিন একটা আউটপুট ডিভাইসে এক্সাম্পল দিয়েছিলাম যে 8 বিট যে ডাটাটা আছে, 8 বিট যে ডাটাটা আছে সেই ডাটাটা তুমি যে আউটপুট পোর্টে পাঠাও, D7 টু D0, D6, D5, D4, D3, D2, D1, D0, এরকম করে আউটপুট পোর্টে পাঠাও। এই পোর্টে তোমার মনে করো এখানে কিছু রিলে কানেক্ট হয়ে আছে, রিলে এরকম করে মনে করো তোমার D4 এ আর একটা রিলে আছে, যে রিলেটা তোমার এখানে ডাটার উপর ডিপেন্ড করে তোমার এটা অন বা অফ হবে। মনে করো এখানে তোমার এটা এসি আছে, একটা এয়ার কন্ডিশনার আছে, এবং তোমার এখন যা কন্ডিশন যে এসিটা তোমাকে সবসময়ের জন্য অন রাখতে হবে, কারণ না হলে রুমের ভিতরে যে তোমার জিনিসগুলো থাকবে সেগুলো তোমার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার যাই সিচুয়েশন থাকুক তোমার এখানের যে ইনফরমেশনটা এসিটা সেটা সবসময়ের জন্য তোমার অন থাকবে, আদার্স যে জিনিসগুলো আছে সেগুলোকে হ্যাম্পার না করে। মানে তোমার কোনো প্রোগ্রামে একটা রেজাল্ট এলো সবসময়ের জন্য, যে যে রেজাল্টের উপর ডিপেন্ড করে অ্যাকুমুলেটরে তোমার 8টা বিট আছে, সেই 8টা বিটে অ্যাকুমুলেটর তোমার আছে, সে 8টা বিটকে তুমি এই ডাটা বাস দিয়ে তুমি পাঠাচ্ছ আউট করার জন্য। ঠিক আছে, তুমি যখন আউট করবে এর উপর ডিপেন্ড করে এখানে সমস্ত ডিভাইস গুলো অন বা অফ হবে। কিন্তু তোমাকে কন্ডিশন আমি এমন দিলাম যে তুমি যাই করো না কেন বাকি ডিভাইস গুলো তুমি তোমার ইচ্ছে মতো অন বা অফ করো না কেন, আবার D4 এ যে এসিটা আছে সেটা সবসময়ের জন্য অন রাখতে হবে। তুমি তো পার্টিকুলার বিটকে তো তুমি কখনোই 1 বা 0 এরকম ডাইরেক্ট তো করতে পারো না। তোমার রেজাল্ট কিছু অপারেশন করার পর রেজাল্ট যেটা অ্যাকুমুলেটরে এলো সেই অ্যাকুমুলেটরটাই এখানে পাঠিয়ে দেবে। তো সেই যে বিট পজিশন গুলো আছে সেই বিট পজিশন অনুযায়ী বাকি ডিভাইস গুলো তোমার অন বা অফ হবে, কিন্তু D4 এর যে লাইনটা সবসময়ের জন্য যেন অন থাকে। মানে এখানে আমার এসি কানেক্টেড হয়ে আছে, যেটাকে সবসময়ের জন্য অন করে রাখতে হবে, তাহলে আমার এখানে সবসময়ের জন্য অন রাখতে হবে। বাকিগুলো তোমার রেজাল্ট যেরকম এসছে সেই অনুযায়ী অন বা অফ হবে। ঠিক আছে, তাহলে অ্যাকুমুলেটরে কখনো রেজাল্টটা তোমার D4 এ তো 0 আসতে পারতো। অ্যাকুমুলেটরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা এ তোমার 7 6 5 4 3 2 1 0 এই পজিশন গুলো। এটা তো D4 এ যেটা আছে এটা যে সবসময় জন্য 1 হবে এমন তো কোনো মানে নেই। তোমার কোনো অপারেশন করে এখানে তোমার 0 আসতে পারতো, বাকিগুলোতে তোমার মনে করো 1 0 0 0 0 0 1 এসছে, তার মানে তুমি এই ডিভাইসটা অন হচ্ছে আর এখানে যে D0 তে সেই ডিভাইসটা অন হচ্ছে, কিন্তু এই ডিভাইসটা তো অন হলো না। তাহলে এই ডাটাটা যদি আমি পাঠিয়ে দিই, তাহলে এই ডাটাটা যখন আমি এখানে পাঠাবো তখন যেন এই এসিটা অন থাকে। কিভাবে করব,
কারণ এই ডাটাটাকে পাঠানোর আগে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এই যে ডাটাটা এলো D7 টু D0, তার সঙ্গে আমি ডাইরেক্ট অর অপারেশন কিছু করব। কি হবে? ঠিক আছে, আমার এইখানে পজিশনটা D4 এ আমার নতুন যে অ্যাকুমুলেটর কন্টেন্ট হবে সেই কন্টেন্টে যেন D4 তোমার 1 থাকবে এবং বাকিগুলো যেন আনএফেক্টেড হয়। ঠিক আছে, তাহলে আমি এইখানে 1 রাখলাম, বাকিগুলোতে আমি 0 রাখলাম। এই বলে যে ডাটাটা তৈরি হলো, এটা হচ্ছে তোমার 1-0 ডাটা দেখছে। তাহলে আমি এ এ নয় ও আর আই অর ইমিডিয়েট উইথ 1-0 যদি করি, তাহলে অ্যাকুমুলেটরে এই কন্টেন্টটা আছে, তার সঙ্গে এর যদি 1-0 অর হয়, দেখো 0-1 এ 1 আসবে, 0-0 এ 0 আসবে, এগুলো সবই তোমার আনএফেক্টেড থেকে আছে। শুধুমাত্র এই জায়গাটা আমি ফোর্সফুলি 1 করে দিচ্ছি। রেজাল্ট কি আসবে? 0-0-0-1, এটা 1 আছে, 1-0-0-1 0-0-0 আর এটার জন্য 1। তাহলে এটাও আমার ঠিক থাকলো, এটাও ঠিক থাকলো, এই পজিশনগুলো সবগুলো যা ছিল তাই থাকলো, কিন্তু এই D4 এ যেটা আছে সেটা আমি ফোর্সফুলি 1 করে দিলাম। আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করে ORI 1-0 করে, তাহলে অ্যাকুমুলেটরটাকে পাঠানোর আগে আমি 1-0 সে অর করে নিয়ে করে তারপরে আমি পাঠাচ্ছি। তার মানে তুমি যাই হোক না কেন, রেজাল্ট যাই হোক না কেন, এগুলো তোমার যেরকম ছিল সেরকমই থাকবে, শুধুমাত্র D4টা তোমার সবসময়ের জন্য 1 হবে। এরপর তুমি যদি পাঠাও তাহলে সবসময়ের জন্য তোমার এখানে 1 পড়বে এবং এই এসিটা সবসময়ের জন্য তোমার অন থাকবে। এরকম কিছু কাজ করার জন্য তোমার এই লজিকের কিছু অপারেশন করা হয়ে থাকে। আদার্স আরো অনেক জিনিসের জন্য লজিকে করা হয়ে থাকে। ঠিক আছে স্যার অড ইমিডিয়েটটা কি এক্স্যাক্টলি কিভাবে কাজ করে একবার বলুন? অর ইমিডিয়েট ORI অর ORI কেটা ইমিডিয়েট বলে? মানে হচ্ছে অর ইমিডিয়েট ফলোড বাই এই 8 বিট ডাটা। ঠিক আছে, সেখানে কোনো রেজিস্টারের নাম হবে না, এটা 8 বিট ডাটা হতে হবে। তাহলে এইটা হচ্ছে 8 বিট ডাটা, আর এটা হচ্ছে অর করেছি মানে অ্যাকুমুলেটরের সঙ্গে অরটা হবে এবং রেজাল্টটা তোমার অ্যাকুমুলেটরে স্টোর থাকবে, এটাই অ্যাকুমুলেটরে স্টোর থাকবে, সেটাই তুমি আবার পাঠাচ্ছ। তাহলে অর ইমিডিয়েট ফলোড বাই 8 বিট ডাটা। ওকে। এবং অর হচ্ছে তোমার বিট ওয়াইজ অর, এর সঙ্গে এর অর হবে, এর সঙ্গে এর অর হবে। অরের যে লজিক ট্রুথ টেবিলটা দেখো 0-0-0-1-1-0-1-1, ঠিক আছে। তাহলে আমি যদি তোমার এবং সেই রেসপেক্টে তোমার আউটপুট হচ্ছে 0-1-1-1, তাই তো? বুঝেছি স্যার। হ্যাঁ, এবারে আমি যদি এই জিনিসটা দেখি, এবারে ভাগ যদি করি, আমার যদি এটা আমার যদি ডি পোর্ট হয় আর এটা যদি আমার ডাটাটা যদি হয়, তাহলে ডাটাটা যদি 0 থাকে, ঠিক আছে, তাহলে আমার এই আউটপুটটা হচ্ছে অরের জন্য এই ডি টাইপ, ঠিক আছে। আর ডাটা যদি 1 হয় তাহলে আউটপুট সবসময়ের জন্য এই টাইপ, ঠিক আছে। তাহলে ডাটাটা যদি আমার ঠিক 0 আছে। থাকে তাহলে আউটপুট সবসময়ের জন্য ডি আউটপুট, আর ডাটা যদি 1 হয় তাহলে ফোর্সফুলি আমার 1। এগুলো হচ্ছে অর অপারেশনের জন্য লজিক্যাল হয়ে গেল। এরপরে যে ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং অপারেশনে তোমার একটা প্রোগ্রাম তোমার যাচ্ছে কোনো একটা জায়গায়, তোমার ডিসিশন নিতে হচ্ছে, ঠিক আছে। এই ডিসিশন নেওয়ার পর এই ডিসিশনের রেজাল্ট টেস্ট করে তোমার মনে করো প্রোগ্রামটা তোমার হয়তো কোথাও পাঠাতে হবে, বা এখান থেকে এখানে পাঠাতে পারবে, এখান থেকে এখানে পাঠাতে হবে, ঠিক আছে। ডিসিশনের রেজাল্ট যা হবে, যদি ইয়েস হয় তাহলে এখানে যাবে, যদি নো হয় তাহলে এখানে যাবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি প্রোগ্রামে যে কন্ট্রোলটা আসছে এই জায়গায় এসে তুমি ডিসিশন নিচ্ছ বা ব্রাঞ্চ করে দিচ্ছ দুটো দিকে। এই ধরনের যে ইনস্ট্রাকশন গুলো সেটা বলা হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। যেমন ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন তোমার আনকন্ডিশনাল হতে পারে বা কন্ডিশনাল হতে পারে। যেমন জাম্প JMP ফলোড বাই 16 বিট অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে এইখানে এসে যদি তুমি কোনো আনকন্ডিশনাল। ডিসিশন না নিয়ে যদি ডাইরেক্ট জাম্প দিয়ে দাও তাহলে সে ওই অ্যাড্রেসে পৌঁছে যাবে। তাহলে তুমি কন্ট্রোলটা এখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছ। নরমালি তোমার কন্ট্রোলটা কিরকম হয়, কন্ট্রোল মাইক্রোপ্রসেসর যখন এক্সিকিউট করে কন্ট্রোলটা 2001টাকে এক্সিকিউট করে, এখানে কন্ট্রোলটা কিন্তু অটোমেটিক্যালি 2002 তে চলে যাবে যদি না তুমি তাকে ডিস্টার্ব করো, কারণ প্রোগ্রাম কাউন্টার সবসময় যেন 1 করে ইনক্রিজ হয়, ঠিক আছে। তাহলে কন্ট্রোল সবসময় এখানে আসা, এখানে চলে আসতো,
কিন্তু তুমি যদি এখানেই সরি তুমি যদি এখানে যদি কোনো ডিসিশন নিয়ে থাকো, ঠিক আছে, বা এখানে তুমি যদি কন্ট্রোলটাকে তুমি সামাও ডিস্টার্ব করতে চাও, তাহলে এখানে তুমি কিছু এই ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন ইউজ করো, ঠিক আছে, যেটা তুমি জাম্প করে তুমি অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারবে, এই অ্যাড্রেসে কন্ট্রোলটা পৌঁছাবে তখন। বা যদি কোনো কন্ডিশনাল জাম্প হয় তাহলে জাম্প অন ক্যারি বা জাম্প অন নো ক্যারি, একটা সিম্পল এক্সাম্পল। তাহলে ক্যারি ফ্ল্যাগটাকে সেট করবে ফলোড বাই 16 বিট অ্যাড্রেস। তাহলে এখানে তোমার এই ক্যারি ফ্ল্যাগটা চেক হবে, সেট আছে না রিসেট আছে। যদি সেট থাকে তাহলে জাম্প অন ক্যারি দিতে তাহলে যে অ্যাড্রেস বলতো সেই অ্যাড্রেসে চলে যেত। আর যদি সেট যদি না থাকে তাহলে কন্ট্রোলটা তারপরের লাইন আসবে। তাহলে জাম্প অন ক্যারিতে তোমার চলে যাবে এখানে জেসি দাও, যদি ক্যারি ফ্ল্যাগটা সেট দিয়ে থাকে তাহলে যখন ক্যারি ইজ ইকুয়াল টু 1, আদারওয়াইজ যদি এটা যদি রিসেট থাকে ফলস থাকে তাহলে তোমার কন্ট্রোলটা যেরকম যাওয়ার কথা সেরকমই যাবে। তাহলে এইভাবে কিছু ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন তোমাকে করতে হবে। ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন সাপ্লাই করে দেওয়া আছে, তাদের মধ্যে কি আছে, যেটা আনকন্ডিশনাল আর একটা হচ্ছে কন্ডিশনাল। ইনস্ট্রাকশন অনেকগুলো আছে। এক মিনিট দাঁড়াও, আমি সমস্ত ইনস্ট্রাকশন গুলো বলে দিচ্ছি। জেএমপি 16 বিট অ্যাড্রেস, এটা হচ্ছে আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল মধ্যে আর একটা থাকবে, সেটা হচ্ছে তোমার পরে বলছি, এটা কল দিয়ে থাকে। এবারে কন্ডিশনালের মধ্যে আছে জেসি 16 বিট অ্যাড্রেস, জেএমসি 16 বিট অ্যাড্রেস, ঠিক আছে। এগুলো ট্রু কন্ডিশনটা হচ্ছে জেসি হচ্ছে ক্যারি ইজ ইকুয়াল টু 1, এটা ট্রু কন্ডিশন হচ্ছে ক্যারি ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 0। জাম্প অন তোমার জে বা 0, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 0 ফ্ল্যাগটা যখন 1 হবে। জাম্প অন নন 0 যখন তোমার 0 ফ্ল্যাগটা রিসেট হবে। জাম্প অন পজিটিভ, এটা হচ্ছে তোমার যখন তোমার পজিটিভ মানে হচ্ছে সাইন ফ্ল্যাগ যখন তোমার 0 হবে, ঠিক আছে। আর জাম্প অন নেগেটিভ বা জাম্প অন মাইনাস, সেটা হচ্ছে সাইন ফ্ল্যাগ যখন 1 হবে। জাম্প অন ইভিন প্যারিটি আর জাম্প অন জেপিই প্যারিটি ইভিন, আর জাম্প অন প্যারিটি অড। প্যারিটি ইভিন মানে হচ্ছে তোমার প্যারিটি ফ্ল্যাগটা যখন 1 হবে, আর এখানে ট্রু কন্ডিশন প্যারিটি ফ্ল্যাগ যখন 0 হবে। আর অক্সিলারি ক্যারি নিয়ে তোমার কোনো ইনস্ট্রাকশন সাপ্লাই নেই, কারণ এটা ইউজার ইউজ করতে পারবে না। এগুলো সবই হচ্ছে তোমার কন্ডিশনাল জাম্প, এটা হচ্ছে তোমার আনকন্ডিশনাল জাম্প, কোনো কন্ডিশন চেক না করে জাম্প করে দেওয়া। আর কোনো আনকন্ডিশনাল ইনস্ট্রাকশন আছে জাম্পের মতো? আনকন্ডিশনাল ইনস্ট্রাকশন যেমন তোমার আরো আছে, তোমার প্রোগ্রাম কন্ট্রোলটা তুমি অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে তোমার কল বলে যে ইনস্ট্রাকশনটা, ঠিক আছে, কলটা অ্যাড্রেস, সেটাও কিন্তু একটা আনকন্ডিশনাল তোমার প্রোগ্রাম কন্ট্রোল অন্য জায়গায় তোমার নিয়ে যাওয়ার জন্য বা ব্রাঞ্চ করার জন্য, ঠিক আছে। তার পুশ পুশ পপটা তো আনকন্ডিশনাল হবে। না, পুশ পপ আনকন্ডিশনাল, ওটা পার্টিকুলারলি ডিপেন্ড করে মেমোরি ওটা ডাটাকে কপি পেস্ট করার জন্য পুশ পপটা। হ্যাঁ, পুশ করছি যখন তখন তো আমি কোনো পুশ করা মানে কোনো একটা একটা ডাটাকে কন্টেন্টকে ঠেলে দিচ্ছি। স্ট্যাকে নিয়ে যাওয়া। পুশ করা মানে হচ্ছে কোনো একটা রেজিস্টারের কন্টেন্টকে তোমার স্ট্যাকে পাঠিয়ে দেওয়া, তারপরে যা সেটা কপি অপারেশনের মধ্যে পড়ে যাচ্ছে বা ডাটা ট্রান্সফার অপারেশনের মধ্যে পড়ে যাচ্ছে। মেমোরি একটা জায়গা থেকে ইনফরমেশন আরেকটা জায়গায় তুমি সার্ভাইভ করিয়ে রাখছো। তোমার কন্ট্রোল, এটা প্রোগ্রামিং কন্ট্রোল করে চেঞ্জ হচ্ছে কি কোথাও? তুমি 2000 তে তুমি যদি পুশ দাও তাহলে সেখানে তোমার কন্টেন্টটা তোমার অন্য জায়গায় চলে যাবে, কিন্তু তারপরে কিন্তু প্রোগ্রাম কন্ট্রোলটা 2001 চলে আসবে। কলের ক্ষেত্রেও কিন্তু থাকে কল অন ক্যারি, কল অন তোমার নো ক্যারি, এগুলো হচ্ছে কন্ডিশনাল কল, ঠিক আছে। দেখো জাম্পের ক্ষেত্রে আছে, সেখানে এখানেও সেরকমই থাকবে কন্ডিশনাল।
আর কিছু মেশিন কন্ট্রোল তোমার কাজের জন্য তোমার কিছু লাগে, যেমন তোমার মেশিন কন্ট্রোল এনওপি, এই ইনস্ট্রাকশনটা হচ্ছে নো অপারেশন। ঠিক আছে, কোনো প্রোগ্রামের মাঝখানে যদি তুমি এনওপি দাও, প্রসেসর যখন এটাকে ফেচ করে যখন এক্সিকিউট করবে তখন বুঝবে যে আমাকে কোনো কাজই করতে হবে না, আমি এবার পরের অ্যাড্রেসে গিয়ে এখান থেকে ইনস্ট্রাকশন তুলে আনি। জাস্ট কিছুটা টাইম আমি এখানে একটা ইলেক্ট করবো। ঠিক আছে, এই প্রোগ্রামটাকে টেস্ট করার জন্য এবং এক্সিকিউট করার জন্য যেটুকু টাইম তোমার ইলেক্ট করতে হচ্ছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে এইচএলটি বা হল্ট, প্রসেসর তোমার হল্ট করে থাকবে। যে জায়গায় তোমার এই ইনস্ট্রাকশনটা পাবে তাহলে এখানে প্রসেসর হল্ট করে থাকবে। প্রোগ্রামিং মডেল যেটা বললাম, সেই প্রোগ্রামিং মডেলে ডাব্লিউ জে এ ফ্ল্যাগ বি সি ডি ই এইচ এ বি সি ডি ই এইচ এ প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট রেজিস্টার। আর এখানে তোমার এই লিখতে আছে, এখানে একটা আর্মে আছে তোমার অ্যাকুমুলেটর, আর একটা আর্মে আছে টেম্পোরাল রেজিস্টার, এবং যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা এটা তোমার যদি ডাটা বাস হয়, ডাটা বাসের সঙ্গে এ কমিউনিকেট করবে, এবং যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট তোমার ডাটা বাসের সঙ্গে গিয়ে করে অ্যাকুমুলেটরে পৌঁছে যাবে। আর এখান থেকে তোমার ইনফরমেশনটা ফ্ল্যাশ গুলো অ্যাপ্লাই করতে হবে। এই ফ্ল্যাগের সঙ্গেও তোমার ডাটা বাসের কমিউনিকেশন থাকবে, ফ্ল্যাগগুলোকে অ্যাক্সেস করার জন্য। এবং এটার সঙ্গে প্রতিটার সঙ্গে তোমার ডাটা বাসের কমিউনিকেশন আছে। ঠিক আছে, বাফার দিয়ে তোমার এগুলো সবই ডাটা বাসের সঙ্গে কমিউনিকেটেড। এখানে প্রোগ্রাম কাউন্টার যেটা, এই প্রোগ্রাম কাউন্টারে তোমার অ্যাড্রেসটা লোড হয়ে থাকে, যেখান থেকে তোমার প্রসেসর ইনফরমেশনটা ফেচ করে আনে। তোমার যে মেমোরি আছে সেই মেমোরি তো অনেকগুলো অ্যাড্রেস আছে, তুমি মনে করো 2050 অ্যাড্রেস যদি দাও, তাহলে প্রোগ্রাম কাউন্টারে 2050 অ্যাড্রেসটা সেটাই তোমার অ্যাড্রেস বাসে, কারণ এখান থেকে তোমার অ্যাড্রেস বাস টু বাফার তোমার এই 2050টা তোমার প্লেস হবে। এখান থেকে তোমার ডাটা বাস তোমার কমিউনিকেট করছে। ঠিক আছে, এই ডাটা বাসটা তোমার ডাইরেক্ট এখানে চলে যাচ্ছে। তবে অ্যাড্রেস বাসে তোমার যখনই তুমি প্রোগ্রামটা লিখছো, প্রোগ্রামটা তুমি এখানে এক্সটার্নাল মেমোরি লিখছো। এক্সটার্নাল মেমোরিতে তোমার প্রথম যে স্টার্টিং মেমোরিটা আছে, সেই যেখান থেকে তুমি প্রোগ্রাম লেখা শুরু করছো, প্রোগ্রাম কাউন্টারে প্রথমে সেই ইনফরমেশন লোড করে দিতে হবে, সেই অ্যাড্রেসটা। এরপর যখন এক্সিকিউশন ইনস্ট্রাকশনটা দেবে বা এক্সিকিউশন কিটা প্রেস করবে, তখন এই 2050 অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেসটা অ্যাড্রেস বাস দিয়ে চলে যাবে, এর সঙ্গে কমিউনিকেট করবে, এখান থেকে ইনফরমেশন গুলো পরপর ফেস করবে। এটা যখন তোমার ফেস করা হয়ে যাবে, যখন এই ইনফরমেশন যখন অ্যাড্রেস হয়ে চলে যাবে, প্রোগ্রাম কাউন্টার অটোমেটিক প্রোগ্রাম কাউন্টার +1 হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তার মানে পরের ইনস্ট্রাকশনটা আনার জন্য সে প্রস্তুত হয়ে থাকবে, এবং প্রোগ্রামগুলো পরপর টপ ডাউনে তোমার সিকোয়েন্সিয়ালি তোমার ফেচ করে।
এবং সেগুলোকে পরপর এক্সিকিউট করে। এবং প্রত্যেকটা কাজের জন্য তোমাকে ইউজার কাজের জন্য এ বি সি ডি ই এইচ এল এই রেজিস্টার গুলোকে সে অ্যাভেল করতে পারে প্রোগ্রাম লেখার সময় প্রসেসরের ভেতরে, এবং বাইরের কিছু রেজিস্টারকেও সে অ্যাভেল করতে পারে তোমার এই এম ইনস্ট্রাকশনটা দিয়ে, ঠিক আছে? কিন্তু সেই রেজিস্টারকে যখন তুমি অ্যাক্সেস করতে চাইবে, মনে করো একটা ইনস্ট্রাকশন হচ্ছে তোমার মুভ এ কমা এম, ঠিক আছে? এইখানে যে অ্যাকুমুলেটর দেখিয়েছে সেই অ্যাকুমুলেটর তোমার এখানে থাকে না, প্লেস থাকে না, এইখানে তোমার বি সি ডি ই এইচ এল থাকে। এর অ্যাকুমুলেটর ফ্ল্যাগ এই যে দুটো আছে, এই দুটোকে পুরোপুরি আমি ওয়াইপ আউট করে করে এই দুটো জায়গায় আছে হার্ডওয়্যারের দিক দিয়ে, ঠিক আছে? এখন যদি মুভ এ কমা এম যদি হয়, আমি এখান থেকে এই দুটো জিনিসকে আমি মুছেই দিই, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এখানে তোমার অ্যাকুমুলেটর বলে কিছু নেই, অ্যাকুমুলেটর যে এখানে আছে, ফ্ল্যাগটা এখানে আছে, ঠিক আছে? তাহলে মুভ এ কমা এম যদি হয়, তার মানে হচ্ছে যে মেমোরির কোন একটা অ্যাড্রেস থেকে, মনে করো এই অ্যাড্রেস থেকে ইনফরমেশনটা তোমাকে অ্যাকুমুলেটরে প্লেস করতে চাইছো। তাহলে এই যে মেমোরির এই অ্যাড্রেসটা মনে করো সামহাউ ধরো 2052 আমি ধরলাম। তাহলে এই কন্টেন্টটাকে তুমি অ্যাকুমুলেটরে প্লেস করবে, এই মুভ এ কমা এম ইনস্ট্রাকশন দিয়ে তুমি চাইছো, ঠিক আছে? তাহলে তোমাকে যেটা করতে হবে, এখানে কন্টেন্টটা যদি তোমাকে প্লেস করতেই হয়, তাহলে এই 2052 এর 52 যেটা আছে সেটা লোয়ারের দিকে, আর 20টা এই যে প্লেস করো আগেই। তাহলে যেটা হবে, এই 2052 অ্যাড্রেসটা এইচ এল রেজিস্টার পেয়ারে আছে, এবং যখনই মুভ এ কমা এম ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট করবে, তারপরে যখনই কাজটা করতে চাইছে, তখনই সে যেটা হবে, ও প্রসেসর 2052 অ্যাড্রেস বা এইচ এল রেজিস্টার পেয়ারে কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্টটা অ্যাড্রেস বাসে প্লেস করে দেবে। তাহলে অ্যাড্রেস বাসে যখন 2052 অ্যাড্রেস চলে এসছে, 2052 অ্যাড্রেস যখন অ্যাড্রেস বাসে চলে এসছে, সেই সঙ্গে সঙ্গে প্রসেসর এই মেমোরির সঙ্গে অ্যাক্সেস করতে শুরু করে দিচ্ছে, বা এর সঙ্গে কমিউনিকেশন এস্টাবলিশ করেছে প্রসেসর, এবং রিড বার সিগন্যালটা তোমার লো করে করে এই কন্টেন্টটাকে তোমার থ্রু যে ডাটা বাস আছে এই ডাটা বাস দিয়ে অ্যাকুমুলেটরে প্লেস করে দেবে। এই ইনস্ট্রাকশন গুলো সবই তোমরা দেখে নেবে তোমাদের বইয়ে যেগুলো আছে, এবং এগুলো বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না। এর সঙ্গে তোমার আরো কিছু ইনস্ট্রাকশন আমি যেগুলো বললাম না, সেগুলো তোমার অনেক সময় কাজে লাগে। যেমন তোমার এলডিএ 16 বিট অ্যাড্রেস, এসটিএ 16 বিট অ্যাড্রেস, এটা ওয়ান টাইম মুভ অপারেশনের মধ্যে পড়ছে, এটা ইনডাইরেক্ট তোমার কম্পেস্ট হবে। বা তোমার ইনক্রিমেন্ট বা লোড করার জন্য এলএক্সআই এইচ, মানে তোমার রেজিস্টার পেয়ারকে তোমার লোড করার জন্য এমভিআই আছে, তো মুভ ইমিডিয়েট পার্টিকুলার রেজিস্টারকে তোমার পার্টিকুলার রেজিস্টারে তোমার ডাটাটাকে লোড করার জন্য, ঠিক আছে? এমভিআই বি 32টা পার্টিকুলার এটা লোড করার জন্য। কিন্তু যখন এইচএল রেজিস্টার পেয়ারে ডাইরেক্ট আমি 2052 লোড করতে যাবো, তখন এলএক্সআই এইচ 2052 আমি করে দেবো। তাহলে এই 2052টা ডাইরেক্ট এইচএল রেজিস্টার পেয়ারে লোড হয়ে যাবে। এবং কি টেকনিকে কি অর্ডারে তোমাকে এই প্রোগ্রামগুলো লিখতে হয়, প্রথমে লোয়ার অর্ডারকে লিখতে হয়, তারপর হায়ার অর্ডারকে লিখতে হয়, এই জিনিসগুলো সবই তোমার আগেই বলে দেওয়া আছে। আমি এখানে যেটা দেখাতে চাইছি, এই যে স্ট্যাক পয়েন্টার বলে যেটা আছে, এই স্ট্যাক পয়েন্টার 16 বিট অ্যাড্রেস, ঠিক আছে? এটা জিনিসটা কি, এই স্ট্যাক পয়েন্টার, এই স্ট্যাক পয়েন্টার যখন হয়ে যাবে, তখন আমি কল ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করে বা রিটার্ন ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমি বলতে পারবো। তোমার কাছে অ্যাভেলেবেল যে মেমোরিটা আছে, সেই মেমোরি তুমি কোনো পার্টিকুলার একটু সেগমেন্টে, এইটুকু সেগমেন্ট তুমি হয়তো তোমার প্রোগ্রাম লেখার জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে? আরো তো মেমোরি স্পেস আছে, সেই মেমোরি স্পেসে আমি আর একটা সেগমেন্ট বা আর একটা জায়গা, আমি এখানে সেগমেন্ট ঠিক নয়, পার্টিকুলার অ্যাড্রেস মনে করো, এটা হচ্ছে তোমার মনে করো 3000, আর এটা যে 2000 থেকে শুরু করে তোমার প্রোগ্রামটা লিখবে। যে মেমোরি যে জায়গার মধ্যে আমি প্রোগ্রামটা লিখবো,
সেই জায়গাটা বাদ দিয়ে মেমোরি কোনো একটা জায়গার এই অ্যাড্রেসটা তোমার স্ট্যাক পয়েন্টারে আমি যদি লোড করে দিই, যে স্ট্যাক পয়েন্টার সেখানে যদি আমি এই অ্যাড্রেসটা যদি লোড করে দিই, তাহলে মেমোরির এই স্পেসটা, ঠিক আছে, থেকে উপরের দিকে যে স্পেস গুলো সেগুলো আমি স্ট্যাক পয়েন্টার হিসেবে মেমোরি রেজিস্টার হিসেবে আমি ট্রিট করতে পারি। যেমন তুমি যদি একটা বুক সেলফ থাকে, বুক সেলফে তুমি সব থেকে নিচে একটা বই রাখলে, ঠিক আছে, তাহলে তুমি বুক সেলফের এই বুক সেলফটাকে তুমি ইউজ করছো বলে দিয়েছো, এবং পার্টিকুলার এই লোকেশনটা তুমি ইউজ করছো, ঠিক আছে। এবং যখনই তোমাকে বই রাখার প্রয়োজন হবে বুক সেলফে, সবসময় উপরের দিকে বইগুলো পরপর পরপর করে রেখে যাবে। মনে করো এটা, মনে করো এ নাম্বার বইয়ের, বি এর, সি নাম্বার বই, এই বইগুলো তুমি রেখে যাচ্ছ। তাহলে বই রাখার যে সেলফটা, সেই সেলফটা যত তোমার ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটাই তোমার ততগুলো বই তুমি রাখতে পারবে। এবং সবসময় বইগুলো তুমি রাখছো কি, যে অ্যাড্রেসটা তোমার, মনে করো এগুলো সবগুলোর একটা নাম আছে, ঠিক আছে। মনে করো এটা তোমার 1, তুমি করো 6 বলো, মানে এখান থেকে তুমি 1 2 3 করে তোমার এখানে 16 নাম্বার এসছে। তাহলে এই 16 নাম্বারে তোমার স্ট্যাক পয়েন্টারটাকে বা বুক সেলফ নাম্বারটাকে ইন্ডিকেট করলে, এরপর নেক্সট বইটা যখন রাখতে যাবে তুমি কত নাম্বারে লাগবে, 15 নাম্বারে, ঠিক আছে, বইটা রেখে দিলে। তাহলে তখন তোমার এটা ইন্ডিকেট করছে 15 নাম্বার পয়েন্ট অ্যাক্সেস হয়ে আছে। তাহলে এরপরে যখন তুমি বুক সেলফকে ইউজ করে তখন কোথায় রাখবে, 14 নাম্বারে। তাহলে বুক সেলফে যেভাবে তুমি বইগুলো রাখছো, স্ট্যাক পয়েন্টার তোমাকে পয়েন্ট করে দিচ্ছে একটা মেমরি লোকেশনকে। এরপরে তুমি যখন এই স্ট্যাক পয়েন্টারটা ইউজ করে কোনো ইনফরমেশন তুমি যখন লোড করতে চাইবে, তোমার কাছে অ্যাভেলেবল মেমোরি অ্যাড্রেস গুলো উপরের দিকে থাকছে। 0 মানে হচ্ছে তার আগেরটা হচ্ছে তোমার 2, আচ্ছা এটা তুমি 50 করো, ঠিক আছে। তাহলে 3054F, ঠিক আছে, এই মেমোরি অ্যাড্রেসটা তোমার কাছে অ্যাক্সেসেবল আছে। তার উপরে কি আছে, 304E, 304D, এইভাবে তোমার কাছে মেমোরি স্পেস গুলো অ্যাক্সেসেবল আছে। তাহলে তুমি যখন স্ট্যাক পয়েন্টারে তুমি যখন কিছু ইনফরমেশন লোড করতে চাইছো, তার মানে তোমার বই যেভাবে সাজাও সেইভাবে তোমাকে সাজাতে হচ্ছে, ঠিক আছে। এবং এই স্ট্যাক পয়েন্টারকে অ্যাক্সেস করতে গেলে তোমার একটা ইনস্ট্রাকশন আমাদের জানো তোমরা, সেটা হচ্ছে পুশ বি বলো, ঠিক আছে। এই ইনস্ট্রাকশনটা অর্থ হচ্ছে তোমার বি এবং সি বলে যে রেজিস্টার পেয়ার আছে, সেই রেজিস্টার পেয়ার ইনফরমেশনটা তুমি এখানে লোড করবে স্ট্যাক পয়েন্টারে, ইন্ডিকেট করে যে মেমোরি লোকেশনটা মেমোরিটাকে বলছে সেখানে। এখন যদি তোমার 3050 তোমার যদি স্ট্যাক পয়েন্টারের অ্যাড্রেস হয়, তাহলে এবং বি এবং সি, এই পুশ বি পাওয়া মাত্র এই বি এবং সি এর কন্টেন্টটা তোমার স্ট্যাক পয়েন্টার, এটা একটা 1 বাইট, এটা একটা 1 বাইট, তাহলে তোমার এখানে একটা বাইট প্লেস হবে, এখানে একটা বাইট প্লেস হবে, এবং স্ট্যাক পয়েন্টার -2 হয়ে যাবে, স্ট্যাক পয়েন্টারটা ডিক্রিজ করবে। তাহলে -2 হয়ে গেলে 304E চলে আসছে। তাহলে তোমার এখানে তোমার বি লোড হচ্ছে, এখানে তোমার সি লোড হচ্ছে। তারপর তোমার স্ট্যাক পয়েন্টারটা এই টপ মোস্ট যেটা ফিল হয়ে আছে সেটাকে ইন্ডিকেট করছে। তার মানে স্ট্যাক পয়েন্টারে যেটা ইন্ডিকেট করবে সেই মেমোরিটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে না। তার থেকে যে এক এক করে ডিক্রিজ করে যে মেমোরিগুলো আছে সেইগুলোকে তুমি সেখানে তোমার লোড হবে, ঠিক আছে। স্ট্যাক পয়েন্টার পয়েন্ট করছে সেই মেমোরি অ্যাড্রেসটা, যে মেমোরি অ্যাড্রেসের থেকে এক যদি আমি কমিয়ে দিই অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমার কাছে অ্যাক্সেসেবল ওই স্ট্যাক পয়েন্টারের পয়েন্টিংটাকে ইউজ করে। এটা বলেন, বুঝতে পারলাম না যে আগের অ্যাড্রেসটা কেন অ্যাক্সেসেবল। আগের অ্যাড্রেসটা কেন অ্যাক্সেসেবল, এটা এইভাবে ডিজাইনটা করা আছে, ইন্টারনাল বা হার্ডওয়্যার যে স্ট্রাকচার যেটা বলছো সেইভাবেই তোমার ডিজাইনটা করা আছে, ঠিক আছে। লজিক সার্কিট গুলো তুমি যখন স্ট্যাক পয়েন্টারে তোমার আছে তোমার 3050,
তার মানে হচ্ছে 3050 পর্যন্ত তোমার ফিল্ড, আপ টু যতদূর পর্যন্ত ফিল্ড স্ট্যাক পয়েন্টার সেটাকে পয়েন্ট করে, ঠিক আছে? তাহলে স্যার যখনই স্ট্যাক পয়েন্টারে স্ট্যাক পয়েন্টারে কিছু স্টোর হচ্ছে না, না বলছি স্ট্যাক স্ট্যাক পয়েন্টারে রেজাল্টে শো করি না, স্ট্যাক মানে পয়েন্টার যেটা কোনো কিছু না, আমার কথা শোনো, স্ট্যাক পয়েন্টার তোমাকে কিছু শো করছে না, স্টোর করছে না। স্ট্যাক পয়েন্টারের যে ইনফরমেশনটা আছে 16 বিট, সেটা তোমাকে শুধু শো করছে যে কোন মেমোরি অ্যাড্রেস পর্যন্ত তোমার ফিল্ড আছে এবং তার উপরের দিকে মেমোরিগুলো তোমার কাছে অ্যাভেলেবেল। মানে স্ট্যাক পয়েন্টারে মেমোরি মানে স্ট্যাকের যে একদম নিচের অ্যাড্রেস ওটা থাকে না টপ অফ দ্য স্ট্যাক থাকে? স্ট্যাক সবসময় বইয়ের ক্ষেত্রে কি বললাম, যতটুকু পর্যন্ত ফিল্ড আছে ততটুকু পর্যন্ত তোমার দেখাবে, তার উপর যেটা তোমার কাছে অ্যাক্সেসেবল সেটা হ্যাঁ, স্যার। স্ট্যাক পয়েন্টার যেটা বলছে, যদি পয়েন্টিং করো 3050, তাহলে 3050 পর্যন্ত তোমার এর নিচে কি আমার জানার দরকার নেই, ঠিক আছে? এই 3050 উপরের দিকে যে মেমোরিগুলো আছে সেই মেমোরিগুলো ইউজিং স্ট্যাক পয়েন্টার তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? মানে বিএ যে স্ট্যাক পয়েন্টার যে করছে এই পুশ বিতে, এই বি এর কন্টেন্টটা প্রথমে তোমার এখানে প্লেস করছে স্ট্যাক পয়েন্টার SP-1 হয়ে, ঠিক আছে? তারপর তোমার সি এর কন্টেন্টটা এখানে প্লেস করছে SP-2 করে SP-2 করে এখানে সি এর কন্টেন্টটা প্লেস করছে, লোকেশন অন্য জায়গায় লিখে দিচ্ছি, এখানে প্লেস করছে। তাহলে স্ট্যাক পয়েন্টারে যে 3050 সেটা 3050-2 মানে 304E, তাহলে এখন স্ট্যাক পয়েন্টারে তোমার অ্যাড্রেসটা হচ্ছে তোমার 304E, তার মানে এই 304E পর্যন্ত তোমার ফিল্ড হয়ে গেছে, তার উপরে আরো প্লেস হবে। যদি এর বি পরে যদি তুমি আরেকটা ইনস্ট্রাকশন দিতে পুশ এইচ, তার মানে এইচ এর যে রেজিস্টার পেয়ার এই সময় স্ট্যাক পয়েন্টে কত আছে 304E, তার মানে এই এইচটা হায়ার অর্ডারটা প্রথমে যাবে এখানে চলে আসবে স্ট্যাক পয়েন্টার -1 হয়ে, তার মানে 304E এর জায়গায় 4D হয়ে যাবে, এইটা চলে যাবে এখানে 304C স্ট্যাক পয়েন্টার -1 এখানে হয়ে যাবে 304C স্ট্যাক পয়েন্টারটা, তাহলে স্ট্যাক পয়েন্টার তখন 304C থাকবে। স্যার স্ট্যাক পয়েন্টারের যে স্ট্যাকটা ওটা যে কোথা থেকে শুরু হবে সেটা কে ডিসাইড করবে? সেটা ইউজার ডিসাইড করবে তুমি কোন লোকেশনগুলোকে তুমি স্ট্যাক পয়েন্টার হিসেবে ইউজ করছো। স্যার আমরা যখন পুশ ডি বা পপ ডি করতাম তখন POP কোনো লোকেশন তখন লিখতাম না। তোমরা কিছু দাওনি, কারণটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার প্রসেসরটা এই মুহূর্তে পাওয়ার অন করছো, স্ট্যাক পয়েন্টারে বাই ডিফল্ট যে ভ্যালুটা তোমার থেকে যাচ্ছে সেটাই স্ট্যাক পয়েন্টার হিসেবে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার যে প্রোগ্রামিং মডেল, সেই প্রোগ্রামিং মডেলে প্রোগ্রাম কাউন্টারটা তুমি লোড করছো ইনফরমেশনটা, তারপরে এক্সিকিউট করতে বলছো কোন অ্যাড্রেস থেকে করবে, কিন্তু স্ট্যাক পয়েন্টারে কিছু না বলো বাই ডিফল্ট ভ্যালু থাকে, ঠিক আছে? সেই ভ্যালুটা থেকেই তোমার স্ট্যাক পয়েন্টারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন কোন স্ট্যাক জায়গায় পয়েন্টারে তুমি যদি কোনো অ্যাড্রেস রাখতে চাই আমি হ্যাঁ সেই তার জন্য ইনস্ট্রাকশনটা কি? ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনটা আছে, সেই ইনস্ট্রাকশনটা পরে বলি, ঠিক আছে? সেই ইনস্ট্রাকশনও আছে স্ট্যাক পয়েন্টারে আমি 16 বিট একটা নাম্বারকে আমি লোড করতে চাই, ঠিক আছে? সেই ইনস্ট্রাকশনও আছে, অনেক রকম ভাবে তুমি সে করতে পারো। মনে করো তোমার কাছে যে মেমোরিটা আছে, তোমার মেমোরিটা হচ্ছে এই, ঠিক আছে? এই 2000 থেকে 2500, মনে করো তোমার মেমোরি অ্যাড্রেসটা তোমার এইটুকু মেমোরি তোমার কাছে অ্যাভেলেবেল আছে, প্রসেসর শুধুমাত্র এইটুকু মেমোরির উপর ডিপেন্ড করে কাজটা করছে, ঠিক আছে? তাহলে তুমি তোমার প্রোগ্রামটা তো লিখবে মেমোরিতে, ডিজাইন মেমোরিতে। তুমি যে প্রোগ্রামটা লিখছো বা তোমরা যে প্রোগ্রামটা লিখছো সেই প্রোগ্রামটা তোমরা যে জায়গায় লিখবে, স্ট্যাক পয়েন্টারে প্রোগ্রামটা এক্সিকিউট করতে গিয়ে স্ট্যাক পয়েন্টার যে যে পয়েন্টিং করছে যে যে অ্যাড্রেসগুলোকে, সেই অ্যাড্রেসগুলো যেন ওই প্রোগ্রামের সঙ্গে মার্জ হয়ে না যায়, ঠিক আছে?
তোমার প্রোগ্রামটা লেখা মনে করো তোমার এখান থেকে এত পর্যন্ত তোমার এই পোর্শনটাই তোমার পুরো প্রোগ্রামটা লিখছো, ঠিক আছে? এবং এই প্রোগ্রামটা লিখতে লিখতে তোমার স্ট্যাক পয়েন্টার যেটা ইউজ হচ্ছে, স্ট্যাক পয়েন্টার বা স্ট্যাকটা যেটা ইউজ হচ্ছে সেটা তোমার এইটুকু পর্যন্ত, এই প্রোগ্রাম এক্সিকিউট করার সময় এইটুকু স্ট্যাক আমার ইউজ হচ্ছে। তাহলে এরা আমার মার্জ করলো না। তাহলে আমি যদি এটাকে স্ট্যাক পয়েন্টার হিসেবে ইউজ করি তাহলে আমার কোনো অসুবিধা নেই, এইটুকু যদি স্ট্যাক হিসেবে ইউজ করি। যদি তোমার প্রোগ্রামটা মনে করো এতটা পর্যন্ত এসছে, কিন্তু প্রোগ্রামটা যখন এক্সিকিউট হবে তখন তোমার এই পুরো স্ট্যাকটা তোমার এতটা স্ট্যাক তোমার কাজে লেগে যাচ্ছে। তাহলে এইখানে তো তোমার কিছু ইনফরমেশন প্রোগ্রাম তো লেখা ছিল আগে, প্রোগ্রাম যখন এক্সিকিউট করে তখন তোমার এখানে প্রোগ্রাম কিছু লেখা ছিল, কিন্তু যখন আচ্ছা। স্ট্যাক ইউজ হচ্ছে তখন তোমার এই মেমোরিগুলো অ্যাক্সেস করে নিচ্ছে, পরবর্তী করতে করতে এই মেমোরিগুলো অ্যাক্সেস করে নিচ্ছে। তাহলে এখানে প্রোগ্রামটা তোমার অল্টার করে দিল, তাহলে প্রোগ্রামটাই তোমার রান করবে না ঠিকঠাক। তাহলে স্ট্যাক বলে যে পয়েন্টারটা তুমি পয়েন্ট করবে মেমোরির পার্টিকুলার সেই লোকেশন থেকে পয়েন্ট করবে যার উপর দিকে কিছুটা মেমোরি স্পেস তোমার প্রোগ্রামের সঙ্গে মার্জ না করে। নর্মালি সবসময় তার মানে কি স্যার হয়, আমরা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে মেমোরি প্রথম দিক থেকে তো প্রোগ্রাম লিখতে শুরু করো, স্ট্যাকটা হচ্ছে সবসময় মেমোরির লাস্ট এন্ডে তুমি ইউজ করো, স্ট্যাক পয়েন্টারটাকে সেটাকে ইউজ করো। কারণ স্ট্যাক পয়েন্টার যেটা ইউজ করবে তার নিচের দিকে কোনো কিছু তুমি স্ট্যাকে লোড করতে পারবে না, তার উপরের দিকটা তোমার কাছে অ্যাভেলেবেল। তাহলে উপরের দিক থেকে তুমি প্রোগ্রাম লিখছো, নিচ থেকে তুমি স্ট্যাকটাকে ইউজ করছো, ঠিক আছে? এই দুটো কখনো যেন মার্জ না করে, তাহলে সেইভাবে তোমাকে হ্যান্ডেল করতে হবে কোন জায়গাটা তুমি স্ট্যাক হিসেবে ইউজ করবে, ডিপেন্ডিং আপন ইওর প্রোগ্রাম। তোমার প্রোগ্রামটা কত বড় এবং কোন কোন লোকেশন গুলো অ্যাক্সেস করছে, স্ট্যাক পয়েন্টারে কতটা তোমার স্ট্যাকে লোড করতে চাইছো ডাটা সেই প্রোগ্রামের মধ্যে, তারা যেন প্রোগ্রামটার মধ্যে ইন্টারসেক্ট না করে, প্রোগ্রামটা যে লোকেশনে লিখে রেখেছে তার মধ্যে যেন ইন্টারসেক্ট না করে, এই জিনিসটা যেন না হয়। আদারওয়াইজ প্রোগ্রামটা এর মধ্যে প্রোগ্রামটা অল্টার হয়ে যাচ্ছে। তার মানে স্যার আমরা যখন পুশ ইউজ করতাম হুম, তখন তো আমরা স্ট্যাকের অ্যাড্রেসটা ডিসাইড করতাম না, তার তুমি মানে সেখানে ডিসাইড করতে না, চান্স। চান্স হ্যাঁ, কিন্তু থেকে আমি তো, কিন্তু তোমার সিচুয়েশন যদি এরকম হয় যে যখনই তুমি তোমার প্রসেসরটাকে অন করবে তোমার প্রোগ্রাম কাউন্টারটাকে 0 0 তে রাখবে, ঠিক আছে? এটাকে তোমাকে 0 0 0 0 রাখবে, ঠিক আছে? যে মুহূর্তে প্রসেসর অন করলে, এবং স্ট্যাক পয়েন্টারটা মনে করো তোমার ধরে নাও পুরো মেমোরিতে তোমার অ্যাক্সেস আছে, F5 রাখবে বাই ডিফল্ট। তাহলে স্ট্যাক পয়েন্টার তোমার এই অ্যাড্রেস থেকে শুরু হচ্ছে, আর 0 0 থেকে প্রোগ্রাম কাউন্টার, এর প্রোগ্রামটা তুমি 0 0 থেকে লিখতে পারো বা 2 0 থেকেও লিখতে পারো, তাহলে কখনো তো এই জায়গায় পৌঁছাতে পারবে? পাওয়ার অন হওয়ার সময় তোমার এটা ডিসাইড হয়ে যায় কোন জায়গায় তোমার স্ট্যাক পয়েন্টারটা হয়ে গেছে। তো বাই ডিফল্ট নরমালি সবসময় মেমোরির লাস্ট দিকটা যখন পাওয়ার অন হয় সেটা স্ট্যাক পয়েন্টার হিসেবে স্টোর হয়ে যায় সেই অ্যাড্রেসটা। কিন্তু ইউজার এই স্ট্যাক পয়েন্টারটাকে ডিসাইড করতে পারে যে আমি কোনটাকে স্ট্যাক হিসেবে ইউজ করব, ঠিক আছে? তার জন্য ইনস্ট্রাকশনও আছে। ইনস্ট্রাকশনটা LXI SP, যদি তুমি FF বা এখানে 2500 যদি করো তাহলে স্ট্যাক পয়েন্টারে যে কন্টেন্টটা আছে সেটা 2500 হয়ে যাবে। এই ইনস্ট্রাকশন দেওয়া মানে অর্থ, ঠিক আছে? তাহলে স্ট্যাক পয়েন্টারে কোন অ্যাড্রেসটাকে আমি মেমোরি মানে স্ট্যাক হিসেবে ইউজ করব সেটা আমি ডিসাইড করতে পারি। এবং যখন তুমি এটা 2500 করে দিলে এর পরে উপরের দিকে যে মেমোরি স্পেসটা সেটা পুরোটা স্ট্যাক হিসেবে ইউজ হবে। এবং এই স্ট্যাকটা যে প্রোগ্রাম লিখছে সেও ইউজ করতে পারে ইউজিং পুশ বা পপ ইনস্ট্রাকশন দিয়ে, বা প্রসেসর ইন্টারনালিও ইউজ করতে পারে। বোথ, দুজনে করতে পারে। মেশিন মানে প্রসেসর নিজেও স্ট্যাকটাকে ইউজ করতে পারে বা ইউজার যে আছে সেও এই স্ট্যাকটাকে ইউজ করতে পারে। সেম স্ট্যাক ইউজ করবে, ইউজার ডিফাইন করে দিচ্ছে স্ট্যাক পয়েন্টারের অ্যাড্রেসটা, ঠিক আছে? যেমন ডিফাইন করে দিল এরপরে যে স্ট্যাক হিসেবে যেটা আছে সেই স্ট্যাকটা 2500 24 FF
24F E 24F D বলে যে স্ট্যাকটা তোমার তৈরি হচ্ছে, এই যে স্ট্যাকটা এটা ইউজারও ইউজ করতে পারে আর মাইক্রোপ্রসেসর ইউজ করতে পারে, ইন্টারনালি দুজনেই অ্যাক্সেস করতে পারে, ডিপেন্ডিং আপন দেয়ার যখন মিনস। কখন ইউজার করবে কখন মাইক্রোপ্রসেসর করবে, তাই তো? না না স্যার, যখন হ্যাঁ, আমি বলো। 2500 সেট করলাম, তখন ফার্স্টের যে এলিমেন্টটাকে আমি স্ট্যাক পয়েন্টারে পাঠাতে চাই সেটা কি 2500 তে যাবে না 24FF এ যাবে? না না, কখনোই না। যেটা ইন্ডিকেট করছে সেটা সবসময় সিঙ্ক হয়ে আছে ধরে নেবে। তখন সেটা 24FF এ যাবে। 2500 যখন ইন্ডিকেট করছে তার মানে 2500 অ্যাড্রেসে কিচ্ছু যাবে না, এর থেকে এক ডিক্রিজ যেটা থাকবে সেটা ফার্স্ট অ্যাক্সেসেবল। আচ্ছা স্যার। ঠিক আছে, এরপরে যে মুহূর্তে লোড হয়ে গেল এখানে, তখন স্ট্যাক পয়েন্টে কিন্তু দেখা থাকবে 24FF, তার আগের যে মেমোরি অ্যাড্রেসটা সেটা অ্যাক্সেসেবল। তার মানে মেমোরিটা অ্যাড্রেসটা স্ট্যাক পয়েন্টে যেটা ইন্ডিকেট করছে তার থেকে এক এক করে যখন -1 করে ডিক্রিজ করা হবে, বটম আপে যখন যাবে, ঠিক আছে, সেইভাবে তো মেমোরিটা অ্যাক্সেস হতে থাকবে। এই পুশ পপ যে ইউজার এই জিনিসটা করতে পারে, স্ট্যাকটাকে ইউজ করছে, কিন্তু যখন কল বা রিটার্ন এটা যখন করো, এই ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয়, তখন প্রসেসর এটাকে ইউজ করে স্ট্যাকটাকে ইন্টারনালি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি কলের ক্ষেত্রে। মনে করো 2500 তোমার স্ট্যাক হয়ে আছে, ঠিক আছে, এরপরে তোমার স্ট্যাকটা 24FF 24FE 24FD 24FC, CDEF 2500, ঠিক আছে, স্ট্যাক পয়েন্টার এখন এটাকে ইন্ডিকেট করছে। তার মানে তোমার এর এক ডিক্রিজ করে যে মেমোরিটা সেটা তোমার কাছে অ্যাক্সেসেবল, ঠিক আছে। ইউজার একটা তো বলে দিলাম, পুশ পপেটটা, পপ তার উল্টো কাজটা করে, সেটা আমি পরে বলছি একটু। মনে করো যেমন কল, মনে করো তোমার সামথিং 2058 এরকম মনে করো আছে, আর এই ইনস্ট্রাকশনটা তোমার পড়ছি, মনে করো এটা 3 বাইট ইনস্ট্রাকশন, তো এটা মনে করো 2010 তে পড়লো অ্যাড্রেসে। 2010 অ্যাড্রেসে কল ইনস্ট্রাকশনটা প্রসেসর ফেচ করবে প্রথমে, তারপরে 58 থাকে, তারপরে 20 থাকে, এইভাবে, ঠিক আছে, 2011 2012। তাহলে কল ইনস্ট্রাকশনটা অফ করতে ফেচ করবে, ফেচ করার পর এটাকে ডিকোড করবে। ডিকোড করলে প্রসেসর কি বুঝতে পারছে যে আমার যে প্রোগ্রাম কাউন্টার প্রোগ্রাম কন্ট্রোলটা ছিল, ঠিক আছে, মনে করো এইখানে মেমোরিতে তুমি প্রোগ্রামটা লিখে রেখেছো 2010 তে, ঠিক আছে, এই যে কন্ট্রোলটা ছিল, এই কন্ট্রোলটা তোমার এখান থেকে আমার পৌঁছে যাবে আর একটা জায়গায়, ঠিক আছে, যেটার অ্যাড্রেসটা হচ্ছে 2058, ঠিক আছে। 2058 গিয়ে আমার এখানে কোনো একটা কাজ করবে, কাজ করে এখানে যখন রিটার্ন পাবে তখন আবার ফিরে আসবে এই জায়গায় 2011 2012 2013। এটা কল, এটা হচ্ছে 58, এটা হচ্ছে 20, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাওয়ার পরে প্রোগ্রাম কন্ট্রোল এখানে চলে যাচ্ছে, গিয়ে পরে এখানে কিছু কাজ করবে, দিয়ে আবার এখানে ফিরে আসবে। তাহলে এই কল ইনস্ট্রাকশনটা পাওয়ার পর 2058 এ প্রসেসর তো চলে গেল, গিয়ে পরে যখন রিটার্নটা এক্সিকিউট করছে তখন সে 2013 অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে ফিরে আসবে, কারণ এইখান পর্যন্ত মেইন প্রোগ্রামে এখান পর্যন্ত কাজ করেছে, অন্য জায়গায় চলে গিয়েছিল, তার মানে তাকে তার পরেই ফিরে আসতে হবে। এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটাকে প্রসেসরকে সেভ করে রাখতে হবে কোথাও, কারণ যখনই তোমার এখানে কল ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, এই 58 আর 20 টা প্রোগ্রাম কাউন্টারে লোড হয়ে যাবে, দিয়ে পরে এখানে প্রোগ্রাম কাউন্টারে যে মুহূর্তে লোড হয়ে যাবে তখন এখানে সে এক্সিকিউশনটা করতে শুরু করে দেবে, কন্ট্রোল এখানে চলে আসবে। যখন সে রিটার্ন পাবে তখনই প্রোগ্রাম কাউন্টারে কিন্তু 2013 অ্যাড্রেসটা চলে আসতে হবে। এই 2013 পাবে কোথা থেকে? প্রসেসর ইন্টারনালি যেটা করে, এই 2013 কল ইনস্ট্রাকশনটা 3 বাইট ইনস্ট্রাকশন, তারপরের যে অ্যাড্রেসটা 2013 সেটাকে সে স্ট্যাক পয়েন্টারে লোড করে রাখে। হায়ার অর্ডারটাকে প্রথমে লোড করবে, তারপর 13 থেকে লোড করে দেবে, এবং স্ট্যাক পয়েন্টারটাকে স্ট্যাক পয়েন্টার -2 করে দেবে।
তারপর এই 2058 অ্যাড্রেসটাকে এটাকে নিয়ে সে এখানে কাজ করবে প্রোগ্রাম কাউন্টারে লোড করে। কাজ করে যে মুহূর্তে রিটার্ন পাবে তখন আবার স্ট্যাক পয়েন্টার থেকে এই ইনফরমেশনটা প্রোগ্রাম কাউন্টারে লোড হয়ে যাবে। 13 প্রথম বেরোবে, তারপর 20 বেরোবে, এটা ফার্স্ট বেরোবে, এটা সেকেন্ড বেরোবে, তারপর সেটা প্রোগ্রাম কাউন্টারে লোড হয়ে গিয়ে তখন এখান থেকে আবার এক্সিকিউশনটা করবে। তাহলে ইফেক্টিভলি এখানে যেটা করছে, এই 2013 অ্যাড্রেসটাকে পুশ করছে প্রথমে, তারপর সাবরুটিনটাকে কল করছে, এটা সাবরুটিন করা হয়। সাবরুটিনের কাজটা করছে, যে মুহূর্তে পাচ্ছে তাহলে আবার তাকে নিজের জায়গায় ফিরে আসতে হবে। তার মানে এই অ্যাড্রেসটা তার এখানে স্ট্যাক কাউন্টারে লোড ছিল, সেটাই আবার প্রোগ্রাম কাউন্টারে নিয়ে আসছে, মানে পপ করছে। ঠিক আছে, প্রসেসর এই কল ইনস্ট্রাকশনে ইন্টারনালি এভাবে স্ট্যাক পয়েন্টারটাকে ইউজ করছে এবং স্ট্যাকটাকে ইউজ করছে। তাহলে স্ট্যাকটা যেটা আছে সেটা তোমার ইউজার ইউজ করতে পারে, প্রসেসরও ইউজ করতে পারে। ইউজার কিন্তু ডিফাইন করতে পারে আমি কোনটাকে স্ট্যাক হিসেবে ইউজ করবো, সেইভাবে সে পয়েন্টারটা পয়েন্ট করে দিচ্ছে, সে অ্যাড্রেস লিখে পরে মেমোরি পয়েন্ট স্ট্যাক পয়েন্টার হিসেবে পয়েন্ট করে দিচ্ছে, এই জায়গায় আমি স্ট্যাক হিসেবে ইউজ করবো। এটা ইউজারের কাছে সেই ক্ষমতাটা দেওয়া আছে। যে মুহূর্তে ইউজার ডিফাইন করে দিল আমার এটা স্ট্যাক হিসেবে ইউজ হবে, সেই স্ট্যাকটা প্রসেসর ইউজ করতে পারবে না এমন নয়, প্রসেসরও ওটা ইউজ করবে। তুমি ডিফাইন করো না কেন, আমি আমার কাজটা করার জন্য তোমার স্ট্যাক ইউজ করবো, ইউজারও ইউজ করতে পারে ওই স্ট্যাকটা। ঠিক আছে, এখন তুমি যদি ডিফাইন না করে দাও স্ট্যাক পয়েন্টারটা, তখন বাই ডিফল্ট যে অ্যাড্রেসটা নিয়ে থাকে সেটাকেই সে স্ট্যাক হিসেবেই কাজ করতে শুরু করে দেয়। স্ট্যাক পয়েন্টার বোঝা গেল জিনিসটা কি? এলএক্সআই এসপি যেটা বললেন, হ্যাঁ, এটা কি আমি প্রোগ্রামে যে কোনো জায়গায় ডিফাইন করতে পারি, না প্রোগ্রাম প্রথমেই ডিফাইন করতে হবে? দেখো এটা ডিপেন্ড করছে তুমি প্রোগ্রাম কত ভালো লিখছো। ঠিক আছে, নর্মালি যেটা হয় প্রথমে এটা পুরো প্রোগ্রামটা তোমার আইডিয়া আছে, ঠিক আছে, আমার মেমোরি এত থেকে এত লোকেশন পর্যন্ত আমার প্রোগ্রামটা লিখতে লাগবে এবং আমাকে স্ট্যাক ইউজ করতে হবে, যে জায়গায় ইউজটা করতে হবে প্রসেসর ইন্টারনালিও স্ট্যাকটা ইউজ করতে পারে। ঠিক আছে, তাহলে এখন তোমাকে জানতে হবে তুমি স্ট্যাকটা কোন জায়গা থেকে ইউজ করছো বা প্রসেসর কোন জায়গা থেকে ইউজ করছে। যে জায়গা থেকে ইউজ করছে, প্রোগ্রামে যে জায়গা থেকে ইউজ করছে তার জাস্ট আগে কোন একটা যে স্ট্যাক পয়েন্টারটাকে ডিফাইন করে দিলেই হলো। কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে পুরো প্রোগ্রামটার ওভারঅল নলেজ তোমার কাছে আছে এবং সেই রেসপেক্টে তুমি প্রথমে স্ট্যাক পয়েন্টারটা ইনিশিয়ালাইজ করে দাও, আমি এই জায়গা থেকে আমি স্ট্যাক পয়েন্টারটা পয়েন্ট করতে চাইছি, তার অ্যাবাভ অ্যাড্রেসগুলোকে আমি স্ট্যাক হিসেবে ইউজ করতে চাইছি। এটা বেস্ট ওয়ে। প্রোগ্রামে ধরো নলেজের উপর ডিপেন্ড করে তুমি প্রথমে ইনিশিয়ালাইজ করে দাও স্ট্যাক পয়েন্টারটাকে, বা স্ট্যাক পয়েন্টারের 16 বিট অ্যাড্রেস দিয়ে তুমি লোড করে দাও। তুমি প্রোগ্রামে যে কোনো জায়গায় তুমি স্ট্যাক পয়েন্টার ইউজ করতে পারতে, কিছু না, তোমার প্রোগ্রামটা ভালোভাবে বুঝতে হবে কোন জায়গা পর্যন্ত তোমার স্ট্যাকটা ইউজ হয়নি, তার মধ্যে যে কোনো জায়গায় করতে পারতে, এবং সেই যখন তুমি এই ইনস্ট্রাকশনটা ইউজ করবে যেন অন্য কোনো জিনিসকে হ্যাম্পার না করে। প্রোগ্রামটা তুমি কি প্রোগ্রাম লিখতে, লজিকটা তোমার কি আছে তার উপর ডিপেন্ড করে তোমার হবে। তুমি যদি লুপের মধ্যে বারবার স্ট্যাক পয়েন্টারকে যদি তুমি ইনিশিয়ালাইজ করে দাও সেটা তো ঠিক নয়। বারবার তোমার স্ট্যাক পয়েন্টারকে ইনিশিয়ালাইজ করার কি আছে, যখন একটা লুপে চালাবে বারবার তার মধ্যে যদি স্ট্যাক পয়েন্টারকে ইনিশিয়ালাইজ কমান্ডটা দিয়ে দাও সেটা তোমার আইডিয়াল নয়। তার বাইরে প্রথমেই তুমি স্ট্যাক পয়েন্টারকে তুমি কমান্ডটা দিয়ে দাও। বলো আর কি বলবে? কল ইনস্ট্রাকশন যেটা, হুম, এটা কটা টি স্টেট নেবে? 18টি স্টেট, 18টা। 18টা কেন? কি কি কাজ হচ্ছে আমি বলে দিচ্ছি। প্রথমে কল, এটা নিচ্ছে, ঠিক আছে, এই কলটা প্রসেসর নিয়ে আসবে, তাহলে এটা তো অপকোড ফেজ। টি স্টেট লাগবে, ঠিক আছে, কটা টি স্টেট লাগবে সেটা পরে বলছি। তারপরে প্রসেসরকে বুঝতে হবে এই 58 আর 20 এখানে কি আমার সাবরুটিন কল করেছি, তাহলে এই মেমোরিটাকে রিড করতে হবে, এই মেমোরিটাকেও রিড করতে হবে, তাহলে মেমোরি রিড আর একটা মেমোরি রিড। ঠিক আছে,
তার সঙ্গে যেটা করতে হবে, এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে প্রোগ্রাম স্ট্যাকে লোড করতে হবে, এখানে রাইট করাতে হবে। তাহলে আর মেমোরি রাইট আর একটা মেমোরি রাইট, ঠিক আছে? তাহলে ধর একটা দুটো তিনটে চারটে, তাহলে 4 × 3 12 স্টেপ তোমার এগুলোর জন্য আসছে। কিন্তু কল ইনস্ট্রাকশনটার জন্য যে অপকোড ফেচ মেসিং সাইকেল পার্টিকুলার কল ইনস্ট্রাকশন, এটা হচ্ছে 60 স্টেটের। তাহলে 6 যদি হয় হ্যাঁ, তাহলে টাইমিং ডায়াগ্রাম কিরকম হবে? নরমালি 40 স্টেট হয় তো, কিন্তু অপকোড ফেচ মেসিং সাইকেল ফর কল ইনস্ট্রাকশন 60 স্টেট, তাহলে টোটাল হচ্ছে 18 স্টেট। হয় তাহলে টাইমিং ডায়াগ্রাম কিরকম হবে? 60 স্টেটের মধ্যে তোমার 3টে স্টেট তোমার কাজে লাগছে তোমার এই কলটাকে রিড করার জন্য, এবং ইনস্ট্রাকশনটা ডিকোড করে বাকি যে দুটো স্টেট, বাকি যে 3টে স্টেট, সেই 3টে স্টেটের প্রসেসর কিছু নিজের কাজ করে। যেমন স্ট্যাক পয়েন্টারটাকে ওটা যখন কলটা পুরো ডিটেলস দেখাবো কিভাবে মেমোরি গুলো চেঞ্জ হচ্ছে, মেমোরি কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, যখন ডিটেলস দেখাবো তখন দেখতে হবে যে এই স্ট্যাক পয়েন্টারকে ডিক্রিজ করতে হবে। তো সেই জন্য প্রসেসরের কিছু মেমোরি কিছু স্টেট লাগে, ঠিক আছে? স্ট্যাক পয়েন্টটাকে ডিক্রিজ করা মানে সেটা ইনক্রিমেন্ট যে রেজিস্টারগুলো আছে সেটা দিয়ে ডিক্রিজ করানো হয়। সেই জন্য তার জন্য কিছু টি স্টেট লাগবে, একটা করে টি স্টেট বা দুটো করে টি স্টেট যেটা হোক না কেন, ফর সেফটি রিজন 6 টি স্টেট দেওয়া আছে। সেখানে আর কোনো কাজ করে না, প্রসেসর নিজের ইন্টারনাল যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করে নেয়। ওই কল ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট করবে, পুরো লজিকটাকে ডিকোড যখন করে নেবে, তখন পুরো কোন কোন সার্কিটগুলো অ্যাক্টিভেট করতে হবে, কি কি কাজগুলো করতে হবে, পুরো স্ট্রাকচার বানিয়ে কোন কোন অ্যাড্রেসগুলো কত ডিক্রিজ করতে হবে সেগুলো করে রাখে, ঠিক আছে? রিটার্নের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা, রিটার্ন কিন্তু নর্মাল টি স্টেটই লাগে। জাস্ট এখানে এই যে রিটার্ন যখন পাবে তার মানে 2013 তে পৌঁছে যেতে হবে। তার মানে রিটার্নটাকে এক্সিকিউট যখন করবে, এটা অপর ফেজের জন্য হবে 40, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারনাল যে কাজটা করবে প্রোগ্রাম কাউন্টারে 2013 কে লোড করাবে। সেই 2013 তে কোথায় পাবে? স্ট্যাক পয়েন্টার লোড করা ছিল। তাহলে এখান থেকে এই দুটোকে রিড করতে হবে, দুটো রিড মেশিন সাইকেল লাগবে। তাহলে দুটো রিডের জন্য 6টা আর এটার জন্য 4টে, টোটাল 10 টি স্টেটটাকে রিটার্ন ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য। ঠিক আছে? আমি পরের দিন এই হ্যাঁ স্যার কল ঠিক আছে। আর এই রিটার্ন, এই দুটো ইনস্ট্রাকশন কিভাবে ডিটেলসে কাজ হচ্ছে এবং মাইক্রোসফটের ভিতরে ডাটার অল্টারনেশন গুলো কিভাবে হচ্ছে সেটা পুরোটাই আমি ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? পার্টিকুলার এই দুটোর জন্য, ঠিক আছে? এবং তার সঙ্গে তোমার এই ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন বা এই সাবরুটিন কলটা কিভাবে হয়, এবং তার সঙ্গে তোমার একটা পার্টিকুলার ছোট প্রোগ্রাম টোটাল এক্সিকিউশন করতে গেলে কত টাইম লাগবে, এক্সিকিউশন টাইম, যেটা এই টি স্টেট দিয়ে পরে ক্যালকুলেট করে আমি বের করব, বা পার্টিকুলার লুপ কিভাবে আমি কনসিডার করব, সেটার জন্য কত টাইম আমার লাগবে, বা ডিলে লুপ যেটা সেটা কিভাবে ক্যালকুলেট করব, সেই জিনিসগুলো আমি একটু দেখাবো। আজকে তোমাদেরকে যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলোর মধ্যে তোমার যেটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, প্রত্যেকটা ইনস্ট্রাকশন যেটা আমি বললাম 5খানা যে ইনস্ট্রাকশন, সেই 5খানা ইনস্ট্রাকশনের যে 5খানা ইনস্ট্রাকশন বলা যায়, 5খানা গ্রুপের ইনস্ট্রাকশন তোমার বইয়ে দেখো লাস্টের দিকে সমস্ত ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে তোমাকে সমস্ত ইনস্ট্রাকশন গুলো তুমি যদি পড়ো, তাহলে তুমি পুরোটাই বুঝতে পারবে যে পার্টিকুলার এই ইনস্ট্রাকশনে কি কাজ করে। তোমাকে যেটা করতে হবে এবং কখন কোন ফ্ল্যাগ গুলো এফেক্টেড হচ্ছে সেগুলো সেখানে বলে দেওয়া আছে। তোমাকে যেটা করতে হবে, তোমার মাথার মধ্যে একটা আইডিয়া থাকতে হবে যে আমার মাইক্রোসফট প্রোগ্রামিং যে মডেলটা এবিসি ডিইএইচএল, এই যে জিনিসটা, এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, আর এক্সটার্নাল মেমোরিটাকে এম বলে ইন্ডিকেট করে রাখতে হবে। এরপর তুমি প্রত্যেক ইনস্ট্রাকশনকে তুমি পড়ো,
পড়ে পড়ে সেটা কি ধরনের কাজ করছে সেখানে ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেই এক্সপ্লেনেশন গুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে যে কি ধরনের কাজ করছে। এটা তোমাকে হোমওয়ার্ক করতে হবে। আমার পক্ষে সমস্ত ইনস্ট্রাকশন গুলো বলে বলে সে কি ধরনের কাজ করছে এটা সম্ভব নয়। আমার যখন যে ইনস্ট্রাকশনটা প্রয়োজন তখন আমি সেই ইনস্ট্রাকশনটা ইউজ করবো, এবং সেই ইনস্ট্রাকশন ইউজ করার সময় হয়তো আমি সেখানে কিছুটা আমি বলতে পারি সেটাকে নিয়ে, কিন্তু ডিটেলস আমি কিন্তু আমি লজিকটা কি জিনিস সেই জিনিসটা আমি বলে দেবো। লেখার জন্য লজিক কি জিনিস, কিভাবে তুমি তোমার প্রোগ্রামটা লুপ তৈরি করবে, কিভাবে তুমি সাবরুটিন কল করবে, কিভাবে তুমি তোমার টাইম দিলে প্রোগ্রামের মধ্যে একটা টাইম দিলে দেবে, সেই জিনিসগুলো আমি হয়তো বলে দিতে পারি, এবং সেগুলোর জন্য যে ধরনের ইনস্ট্রাকশন ইউজ হচ্ছে সেগুলো আমি বলে দিতে পারি। কিন্তু তোমাকে প্রোগ্রাম লিখতে গেলে তোমার নিজস্ব লজিকটা তোমাকে মাথার মধ্যে অ্যালগরিদমটা তোমাকে জানতে হবে, যেভাবে কাজ করবে প্রোগ্রামটা কিভাবে লিখবে, অ্যাপ্রোচটা কিভাবে করবে সেটা জানতে হবে। যেমন ধরো 5টাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করা বা 5 স্কোয়ার তুমি যখন করবে, কারণ 5কে 5 দিয়ে মাল্টিপ্লাই করবে, এই 5কে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে গেলে তুমি কিভাবে অ্যাপ্রোচটা করবে, তার যে প্রোগ্রামটা সেই অ্যালগরিদমটা তোমাকে জানতে হবে, সেই লজিকটা তোমাকে জানতে হবে। তুমি পার্সোনালি পরে যখন জানতে যাবে তখন আমি হয়তো বলে দেবো, কিন্তু আমার ক্ষেত্রে সমস্ত প্রোগ্রামগুলোর অ্যালগরিদম বলা সম্ভব নয়, ঠিক আছে। আমি স্পেশালি কয়েকটা ইনস্ট্রাকশনকে আমি হাইলাইট করে সেগুলো কি ধরনের কাজ করে সেগুলো আমি পরের দিন বলবো। কিন্তু তোমাকে যেটা করতে হবে, তোমাকে নিজের থেকে ইনস্ট্রাকশন গুলো পড়ে রাখতে হবে, ঠিক আছে। যেমন SPHL বলে একটা ইনস্ট্রাকশন, যেটা স্ট্যাক পয়েন্টার এবং HL রেজিস্টার পেয়ারের মধ্যে এক্সচেঞ্জ হবে ইনফরমেশনটা। স্ট্যাক পয়েন্টারটা HL এ চলে যাবে, HL টা স্ট্যাক পয়েন্টারে চলে আসবে, ঠিক আছে। বা XCHG বলে যে ইনস্ট্রাকশনটা যেটা HL এর সঙ্গে আর এক্সচেঞ্জ হয়, DRE হ্যাঁ DRE, ঠিক WZ আছে। WZ কোথায় আছে? WZ তোমাকে অ্যাক্সেসই করতে দেবে না। D আর D HL এবং হ্যাঁ XCHG DE এবং HL এই দুটো রেজিস্টার পেয়ারের মধ্যে এক্সচেঞ্জ হয়। তাহলে এইভাবে তোমার ইনস্ট্রাকশন গুলো মানেগুলো জানতে হবে, ঠিক আছে। যেমন RLC বা RRC, এই ইনস্ট্রাকশন গুলো কি, এগুলো বিট ওয়াইজ একটা করে লেফট মানে রোটেট করাবে, আইদার লেফট ডিরেকশনে অথবা রাইট ডিরেকশনে, এবং এই রোটেট করানোর সময় তোমার ক্যারি ফ্ল্যাগটা ইনভলভ হয়ে থাকে, কখন থ্রু ক্যারি যায় কখন ক্যারিটাতে কপি করে আসে সেটা হয়, ঠিক আছে। এই ইনস্ট্রাকশন গুলো তুমি যখন ওই বইটাতে সমস্ত গুলো পড়লেই তোমরা এগুলোর মানেগুলো বুঝে যাবে। যেগুলোর মানে জানবে না আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। কিন্তু প্রোগ্রামটা লেখার সময় তোমাকে খুব সুন্দরভাবে তোমাকে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে, ইউজ করতে হবে, ঠিক আছে। তুমি একটা নাম্বার আছে তোমার 1, ঠিক আছে, সেটা তুমি 2 তে কনভার্ট করতে চাইছো বা 4 এ কনভার্ট করতে চাইছো বা 8 এ কনভার্ট করতে চাইছো, তাহলে সেই 1 বলে যে নাম্বারটা আছে সেটাকে তুমি সমস্ত বিটগুলো 0 যদি হয়, একটা বিট যদি 1 হয়, সেটাকে তুমি রোটেট করাও, তাহলে দেখো নাম্বারটা 0 বিট পজিশনটা 1 এর বিট পজিশনটা পরপর চেঞ্জ হতে থাকবে, কখনো D0 থাকবে, কখনো D1 থাকবে, কখনো D2 থাকবে, কখনো D3 থাকবে। এরপর তুমি সেটাকে ইউজ করো তোমার প্রোগ্রামিং এ যেরকম প্রয়োজন। বা XOR A যদি করো, ঠিক আছে, এর সঙ্গে এর যদি XOR করো কি হবে রেজাল্টটা? XOR এর ট্রুথ টেবিলটা কি, কখন 1 হয়? কেউ কানেক্ট নেই? ট্রুথ টেবিলটা করে বলো কখন 1 হয় XOR এ। XOR গেটে তো A B বার প্লাস B A বার। হ্যাঁ A B বার প্লাস A বার B আউট। এটা হচ্ছে দুটো যদি A গেট হয় তাহলে দুটো যদি 1 হয় আর দুটো যদি 0 হয় কি হবে? A বার প্লাস A বার দুটোই যদি 1 হয়, A এবং B যদি দুটোই 1 হয় এবং A এবং B যদি দুটোই 0 হয় তাহলে কি হবে? দুটো যদি অন হয় তাহলে তো 0 হবে, আর দুটো 0 হলে 1 হবে। 0 হবে। দুটোই যদি 1 হয়, XOR গেটে দুটো ইনপুটের মধ্যে দুটোই যদি 1 হয় আর দুটোই যদি 0 হয় তাহলে আউটপুট 0, ঠিক আছে। তাহলে তুমি যখন একটা নাম্বারকে সেই নাম্বার দিয়ে যখন XOR করবে, তার মানে আলটিমেটলি তুমি 0 পাবে, তাই না? হ্যাঁ। একটা নাম্বার যদি 1001 হয়
আর একটা নাম্বার সেই 1001, তাহলে যখন তুমি এক্সর করবে 1 এর সঙ্গে 1 এক্সর হচ্ছে, 0 এর সঙ্গে 0, 0 এর সঙ্গে 0, 1 এর সঙ্গে 1 এক্সর হচ্ছে, তাহলে আলটিমেটলি চারটে বিটই তো 0 হয়ে গেল। তাহলে কোনো রেজিস্টারকে ক্লিয়ার করার জন্য সেটাকে এক্সর করতে হয়, অ্যাকুমুলেটর, সরি কোন রেজিস্টার নয়, মানে ইফেক্টিভলি অ্যাকুমুলেটরকে যদি ক্লিয়ার করতে হয় কোনো কারণে, প্রোগ্রামে কোনো একটা জায়গায় এসে অ্যাকুমুলেটরকে আমার ক্লিয়ার করার প্রয়োজন, তারপরে আমার অ্যাকুমুলেটর ইউজ করতে হবে, তাহলে এক্সর করে দাও, অ্যাকুমুলেটরকে অ্যাকুমুলেটরের সঙ্গে এক্সর করে দাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বা তুমি MBI A00 করো, তাহলেও তোমার 00 লোড হবে। এরকম কিছু টেকনিক, যে টেকনিকগুলো তোমার মাথার মধ্যে আইডিয়াগুলো নিয়ে আসতে হবে। এই টেকনিকগুলো তোমাকে এইভাবে বলা যাবে না, যেগুলো তোমার রীতিমতো স্টাডি করে করে প্রত্যেক ইনস্ট্রাকশনের মানে যদি জানা থাকে তাহলে তুমি বলতে পারবে। বলো, আর কেউ কোনো কোশ্চেন করবে? 10 মিনিট টাইম আছে, 10 মিনিট কোশ্চেন করে নাও, যে কোনো ধরনের কোশ্চেন, আজকে যেগুলো হলো বা তার আগের দিন যেগুলো হয়েছে। স্যার হ্যাঁ বলো বলো, বলছি যে একজন 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 বলো, প্রথমে কে? রোহিত এসছে, রোহিত বলো। হ্যাঁ বলছি স্যার, স্ট্যাক পয়েন্টারটা যখন আমরা ইউজ করি আর যখন মেশিন ইন্টারনালি ইউজ করে, এই দুটো একে অপরকে হ্যাম্পার করে না? তোমার 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 কাছে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, যখন কল ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে, তখন কি তুমি কোনো ইনস্ট্রাকশন দিতে পারবে? আর ওটা পুরো কমপ্লিট এক্সিকিউশন হতে হবে তো। হুম। সেই সময় স্ট্যাক পয়েন্টারটা মেশিন ইউজ করলো। এরপরে যখন তুমি পুশ বা পপ দেবে, তাহলে মেশিন ইউজ করার পর স্ট্যাক পয়েন্টার অ্যাড্রেসটা যা হয়ে আছে তারপর থেকে তুমি ইউজ করতে পারছো। পুশ বা পপ এই ইনস্ট্রাকশন গুলো মাঝখানে তুমি কোনো কিছু করতে পারবে তোর কমপ্লিট এক্সিকিউশন না হওয়া পর্যন্ত? মনে করো পুশ বি দিয়েছো, বি এবং সি স্ট্যাকে লোড না হওয়া পর্যন্ত তুমি তার কিছু করতে পারবে? করতে পারবে না। তাহলে ওটাকে পুরোটা এক্সিকিউট করে কমপ্লিট করতে হবে। তাহলে বি এবং সি স্ট্যাকে লোড হয়ে গেল, স্ট্যাক পয়েন্টার 2 ডিক্রিজ করে গেল। এরপরে যদি কল ইনস্ট্রাকশন পায়, তাহলে প্রসেসর আবার স্ট্যাকটাকে ইউজ করছে, ওই 2 ডিক্রিজ হয়ে যাওয়ার পর, মনে করো যদি 10 থাকে, এখন 8 হয়ে গেল অ্যাড্রেস, তাহলে 8 হয়ে যাওয়ার পর আরো দুটো পয়েন্ট স্ট্যাক পয়েন্টারে ইউজ করছে, 6 করে দিল, আর ওই দুটোকে প্রসেসর ইউজ করলো। তাহলে মার্জ হলো কি? না, মার্জ হলো না। ঠিক আছে। এরপর কে বলছিলেন? কোশ্চেন করো। বলছি পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসবে? যেটা মাইক্রোসফট থেকে, মানে পরীক্ষায় মাইক্রোসফট থেকে কি ধরনের কোশ্চেন আসবে? কে বলছো? অনুজ। হ্যাঁ বলো। স্যার এই যে মাইক্রোসফট যেটা পড়াচ্ছেন আপনি, এখান থেকে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন হবে? কি ধরনের কোশ্চেন হবে? পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আমি আসবে? হয়তো কোনো ইনস্ট্রাকশন বলে দিলাম। হ্যাঁ বলুন। বলো, আরেকবার বলো কি ধরনের কোশ্চেন হবে না? মানে আপনি যে মানে মাইক্রোসফট যেটা পড়লাম সাথে ব্লক ডায়াগ্রাম ছবি টাইপের, এর কি আমাদের এক্সপ্লেনেশন লিখতে হবে নাকি ডায়াগ্রাম রাখতে হবে পরীক্ষায়? না, তোমাকে এই ধরনের কোনো ডায়াগ্রামই, আমি আজকে যেটা পড়েছি সেখানে কোনো ডায়াগ্রামই তোমাকে ড্র করার দরকার নেই। আমি হয়তো ইনস্ট্রাকশন এটা বলে দিলাম। আজকে বলছি না, আমি ক্লাস থেকে বলছি। প্রথম থেকে যদি বলো তাহলে আমি হয়তো বলতে পারি যে তুমি একটা ইনপুট ডিভাইসকে কিভাবে অ্যাক্সেস করবে বা ইন্টারফেস করবে, তখন তুমি ডায়াগ্রামটা দিয়ে পরে বোঝালে, অ্যাড্রেস আমি এভাবে পাঠালাম, অ্যাড্রেসটাকে ডিকোড এভাবে করলাম, সেখান থেকে আইও সিগন্যালটাকে আমি নিলাম, তারপর আমি এভাবে করলাম, তারপর আমি ডিভাইস সিগন্যালটা জেনারেট করলাম, সেটা আমার ইনপুট বাফার যে আছে তাকে অ্যাক্টিভেট করলো, ঠিক আছে? তখন আমার ইনপুট থেকে যে ইনফরমেশনটা আছে আমার ডাটাবেসে প্লেস হয়ে গেল এবং প্রসেসর সেটা এক্সিকিউট অ্যাকুমুলেটরে লোড করে নিল। এটা হলো এই ইনস্ট্রাকশনটার মানে, ভাই একটা ইনপুট ডিভাইস কিভাবে ইন্টারফেস করছো সেটার মানে।
আর আর কেউ কোশ্চেন? স্যার ডি আর কারো কোনো কোশ্চেন নেই মাথায়? আর ডিকোডার কি একই জিনিস? না না, অ্যাড্রেস ডিকোডার, যেটা ডিকোডার সার্কিট তো আলাদা অ্যাড্রেস করে ডিকোডার না, বললাম। অ্যাড্রেস ডিকোডার না, মানে তাহলে? এমনি আমরা মানে ডিজিটাল যে ডিকোডার সার্কিট যেটা জানি আমরা। বেসিক্যালি 3 to 8 ডিকোডার। আমি আজকে প্রথমে দেখো একটা পড়িয়েছি 2 to 4 ডিকোডার। ঠিক হ্যাঁ আছে, স্যার ডিকোডার আর ডিমাল্টিপ্লেক্সার এটা কি এক না আলাদা? ডিমাল্টিপ্লেক্সার আর ডিকোডার একই জিনিস। ঠিক আছে, এনকোডার জাস্ট অপোজিট কাজটা করে। ঠিক আছে, তোমার ইনপুটে 8টা লাইন আছে। 8টা লাইন, তোমার প্রত্যেকটা লাইনটা এক একটা নাম্বারকে ইন্ডিকেট করে। ঠিক আছে, মনে করো 8টা লাইন আছে আমার 0 to 7। আমি যদি নাম্বারিং করলাম, যে কোনো একটা লাইন আমার এট এ টাইম আমার অ্যাক্টিভ হচ্ছে। কোন লাইনটা আমার অ্যাক্টিভ হয়েছে তার জন্য আমি একটা আউটপুটে বাইনারি সিগন্যাল জেনারেট করব। ঠিক আছে, আমার 4 নাম্বার লাইনটা আমার অ্যাক্টিভেট হয়েছে, তাহলে আমার আউটপুটে তিনটে, যেহেতু 8টা লাইন, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম তোমার 3টে লাইন থাকতে হবে আউটপুটে, তবে তুমি 8 নাম্বারটাকে 7 নাম্বারটাকে জেনারেট করতে পারবে, তাই তো? আউটপুটে তোমার 3টে লাইন আছে, তাহলে 4 নাম্বার লাইনটা যদি অ্যাক্টিভেট হয় তাহলে আউটপুটে তোমার 3টে লাইনে, যদি 3টে আমি বাইনারি নাম্বার দিয়ে আমি যদি 3টে লাইনকে বলি, একটা এমএসবি একটা এলএসবি যদি বলি, তাহলে 1 0 0 এই 3টে সিগন্যাল জেনারেট হবে। তার মানে আমি ওটাকে যে আমি দেখতে পারি, আমি বলতে পারি যে আমার 4 নাম্বার লাইনটা অ্যাক্টিভেট হয়েছে, বা 4 নাম্বার লাইনের জন্য প্রপার বাইনারি নাম্বারটা ইনকোড করলাম, প্রপার নাম্বার আমি একটা ইনসার্ট করলাম। 8টা লাইনের কোন লাইনটা অ্যাক্টিভ হয়েছে তার জন্য প্রপার একটা বাইনারি নাম্বার আমি ইনসার্ট করলাম। এটা বলা হচ্ছে এনকোডিং। এখন এই এনকোডিং অনেক রকম হয়। তোমার 8টা লাইন আছে ইনপুটে, তার মধ্যে এট এ টাইম একটাই শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে, তাহলে তোমার মতো তার করেসপন্ডিং বাইনারি নাম্বারটা তুমি আউটপুটে জেনারেট করতে পারছো। কিন্তু এরকম যদি সিচুয়েশন হয় যে ইনপুটে 8টা লাইনের মধ্যে 2টো লাইন সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভেট হয়ে গেল, তাহলে আউটপুট কার জন্য দেবে? ও পার্টিকুলার একটার জন্য শুধুমাত্র বাইনারি কনফিগারেশনটা দেয়, তাই না? কোনটার জন্য দেবে? তখন যেটা হয়, তখন সেটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার বলে একটা জিনিস থাকে, যে কাকে বেশি প্রায়োরিটি দেবে, কোন লাইনটাকে, সেটা রেসপেক্টে তার এনকোডিংটা করবে, প্রায়োরিটি এনকোডার। এরকম এনকোডার ডিকোডার হচ্ছে এটা। আর কেউ কিছু বলবে? সবাই তো লিভ করে গেল, 9 জন 8 জন পড়ে আছে মাত্র।